আসসালামু আলাইকুম, প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের শিওর শর্ট সিজন 2 এর ম্যাথের লেকচার নাম্বার 11 এ। সো আমরা 5টি অধ্যায় শেষ করেছি 10টি লেকচারের মাধ্যমে। 11 নম্বর লেকচার আমরা শুরু করতে যাচ্ছি স্থিতিবিদ্যা এই অধ্যায়টি। 11 নম্বর লেকচারে আমরা দেখব স্থিতিবিদ্যার টাইপ ভিত্তিক বেসিক আলোচনা এবং এমসিকিউ, এবং 12 নম্বর অধ্যায়ে আমরা মূলত আমাদের যে সিকিউ পার্টটা আছে অর্থাৎ প্রবলেম সলভিং প্লাস সিকিউ আমরা করব আমাদের 12 নম্বর লেকচারে। সো আমাদের এই যে শিওর শর্ট সিজন 2 এখানে টোটাল 12টি অধ্যায় 24টি ক্লাসের মাধ্যমে শেষ করার একটা টার্গেট রয়েছে আমার। সো তোমরা যারা দেখছো এই ক্লাসগুলো রেগুলার দেখছো, আই হোপ তোমরা উপকৃত হচ্ছ, এবং তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যেন এই ক্লাসগুলো সর্বোচ্চ পরিমাণ ছড়িয়ে দিতে পারো তোমরা, কেননা যেহেতু সর্বোচ্চ ফ্রি, আমরা এই সম্পূর্ণ ফ্রিতে এই প্রোগ্রামটা রান করছি। সো তাহলে একটা সার্থক হবে যদি প্রোগ্রামটি, যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভিডিওগুলো পায় এবং এই ভিডিওগুলো দেখে তাদের এইচএসসি এর রেজাল্টটা ভালো করতে পারে। সো আই হোপ তোমরা এই কাজটা করবে। চলো কথা না বাড়াই, শুরু করে দেই আমাদের আজকের লেকচার, ম্যাথের লেকচার নাম্বার 11 স্থিতিবিদ্যা এর এমসিকিউ ক্লাস। এখন দেখো, শুরুতেই আমরা জেনে নিব যে এইখানে আমার টোটাল কতগুলো টাইপ রয়েছে বা কোন টাইপগুলো করতে হবে। সো স্থিতিবিদ্যায় আমাদের টোটাল টাইপ রয়েছে তুলনামূলক কম 7টি টাইপ। এই 7টি টাইপের ভিতরে কোন অঙ্কগুলো করতে হবে? প্রথম হচ্ছে সামান্তরিকের লব্ধি। সো সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে জায়গা থেকে, সেটাই হচ্ছে সামান্তরিকের লব্ধি। সো এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ, প্রচুর পরিমাণে সিকিউ, অর্থাৎ আমাদের টোটাল সিলেবাসের 1/3 ভাগ এবং ইম্পর্টেন্ট 1 ভাগ আমাদের সামান্তরিক লব্ধির ভিতরে চলে যায়। এরপরে আমাদের রয়েছে লব্ধির ভিন্নতা। আমাদের এই যে টাইপটা আছে, টপিকটা আছে লব্ধির ভিন্নতা, এটাও একটা ইম্পর্টেন্ট টাইপ। এখানে সামান্তরিকের লব্ধি থেকে আমাদের দুইটা সূত্র, মোস্ট ভ্যালুয়েবল দুইটা কেস আছে, যে কেস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সো সেই কেসগুলো আমরা দেখবো হচ্ছে আমাদের এইখানে। এরপরে আসো আমরা এইটা দেখবো হচ্ছে আমাদের ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ, স্পেশালি ফর এমসিকিউ। তারপর হচ্ছে আমাদের লব্ধির ভিন্নতা থেকে আমরা হচ্ছে আমাদের এমসিকিউ পার্টটা দেখবো, বাট সিকিউতে আমাদের কিছুটা হেল্প করবে। এরপরে এইখানে 3 নম্বরে আছে লম্বাংশ উপপাদ্য এবং 5 নম্বর আছে লামের উপপাদ্য। সো এই দুইটা সূত্র খুব ইম্পর্টেন্ট ফর সিকিউ, এবং এমসিকিউতে আমাদের কাজে লাগবে। এমসিকিউতে এগুলোর জন্য শর্টকাট রয়েছে, সেই শর্টকাট গুলো আমরা শিখবো অবশ্যই, বাট এই দুইটা যে সূত্র আছে, এই দুইটা সূত্র স্পেশালি সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমাদের আরো একটা টাইপ রয়েছে এখানে, বলজটের সাম্যাবস্থা, যেটা কিনা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। তারপরে এই কয়েকটা শেষে দুইটা আছে আমাদের সদৃশ এবং অসদৃশ বল সংক্রান্ত। তার ভিতরে প্রথমটা হচ্ছে সদৃশ এবং অসদৃশ সমান্তরাল বলের সাধারণ যে নলেজ, যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো আমরা জানবো, এবং পরেরটা হচ্ছে কাজের চাপ এবং খুঁটি সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলা। সো এই দুইটা হচ্ছে একই ধাঁচের। এই দুইটা থেকেও আমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটাই আসে, স্পেশালি এমসিকিউ তে বেশি আসে। সো এখানে মূলত প্রথম 5টা থেকে আমরা ইউজ টু বেশি, এখান থেকে বেশি প্রশ্ন আসে তুলনামূলক, বাট এই দুইটা থেকেও প্রশ্ন আসে না এরকম না, এখান থেকেও আসে। সো তাহলে চলো, আই হোপ তোমরা বুঝতে পেরেছো কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং কোনগুলো থেকে তুলনামূলক কম আসে, কোন জায়গা থেকে বেশি সিকিউ আসে, কোন জায়গা থেকে বেশি এমসিকিউ আসে। সো এবার আমরা শুরু করে দিই। আমাদের সবচেয়ে বেশি সময় আমরা যে জায়গাটা দিয়ে দিব বা যে টাইপে দিব সেটা হচ্ছে সামান্তরিকের লব্ধি। চলো কথা না বাড়াই, আমরা শুরু করে দিই আমাদের সামান্তরিকের লব্ধি। এই প্রথম যে টাইপটি আছে এটি সামান্তরিকের লব্ধি। এইখান থেকে আমরা দুইটা জিনিস মূলত শিখবো, একটা হচ্ছে লব্ধির মান এবং একটা হচ্ছে লব্ধির দিক। বাট সামান্তরিকের লব্ধি কেন সামান্তরিকের, কেন ত্রিভুজের নয়, বা কেন চতুর্ভুজের নয়, অন্য বর্গক্ষেত্রের নয়? সো এই প্রসঙ্গে প্রথমে আমরা কথা চলে আসি, চলো। সো সামান্তরিকের লব্ধি যে কথাটা বলতেছে সেটা আমি তোমাদের মাধ্যমে একটা চিত্রের মাধ্যমে বোঝাই। সো আমরা একটা সামান্তরিক এঁকে ফেললাম, মনে করো এই হচ্ছে আমাদের একটা সামান্তরিক, এই হচ্ছে আমাদের একটা সামান্তরিক। এই যে সামান্তরিকটা তোমরা দেখতে পাচ্ছ, আমি সামান্তরিকটা একটু এইদিকে রাখি, এই যে এইখানে রাখি, এইখানে অথবা এইখানে রাখি, দিকটা এর নিচে লেখা যাবে। সো এই হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের লব্ধি থেকে আমাকে বলতেছে এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর কোন একটা বিন্দুতে, সাপোজ এই বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা বল কাজ করে, সো এই দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা বল কাজ করে, সাপোজ একটা বল হচ্ছে পি বল এবং আরেকটা বল হচ্ছে কিউ বল, তাহলে সামান্তরিকের লব্ধি অনুসারে এই সামান্তরিকের কর্ণ বরাবর হচ্ছে
এই বল দুইটার লব্ধির মান এবং দিক সূচিত হবে। তার মানে হচ্ছে কি, কর্ণ বরাবর অর্থাৎ এই বরাবর হচ্ছে আমার কি থাকবে, এই বরাবর থাকবে হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিক। এই বরাবর থাকবে লব্ধি। তো আমরা ধরলাম লব্ধি হচ্ছে আর, তাহলে এই আর হচ্ছে আমাদের এই পি এবং কিউ বলের লব্ধি। এইটাই হচ্ছে মূলত আমাদের সামুদ্রিকের সূত্র। সো আমি যদি সুন্দরভাবে গুছিয়ে বলি, কোন সামুদ্রিকে কোন একটা বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা বল কাজ করলে তাহলে ওই বিন্দুতে অঙ্কিত যে কর্ণ সেটি হচ্ছে এই বল দুইটার লব্ধির মান এবং দিককে সূচিত করে। তাহলে চলো আমরা শিখে ফেলি। তাহলে যদি সূচিত করে তাহলে মান এবং দিক কত, তাহলে একটা হচ্ছে লব্ধির মান এবং একটা হচ্ছে লব্ধির দিক। এই সামুদ্রিকের সূত্র থেকে আমরা দুইটা সূত্র পাই, একটা হচ্ছে লব্ধির মানের, একটা দিকের। লব্ধির মানের সূত্রটা কি, এইগুলার প্রমাণ করার সময় এখন আমাদের নেই, বা শেষ মুহূর্তে আমরা অবশ্যই এগুলো প্রমাণ শিখতে যাব না, দরকার নেই, কোনো দরকার নেই, বা সূত্র জানা লাগবে। তাহলে লব্ধির মানের যে সূত্র সেটা হচ্ছে লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথম বলের স্কয়ার প্লাস দ্বিতীয় বলের স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল ইন্টু দ্বিতীয় বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। এটা হচ্ছে লব্ধির মানের সূত্র। সো লব্ধিকে স্কয়ার যদি করি তাহলে হবে প্রথম বল স্কয়ার প্লাস দ্বিতীয় বল স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল ইন্টু দ্বিতীয় বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। এবার এই সূত্রের আরো অনেকগুলো ভ্যারিয়েশন আছে। কি কি ভ্যারিয়েশন আছে চলো আমরা একটু শেখার ট্রাই করি যে এখান থেকে কি কি ভ্যারিয়েশন আছে। সো প্রথম ভ্যারিয়েশন হচ্ছে, দেখো এক নম্বরে আমরা এখান থেকে যে কথাটা বলতে পারি, এক নম্বরে সেটা হচ্ছে যদি যদি বল দুটো একই দিকে যায়। এখানে দেখো একটা কোণ দেখতে পাচ্ছ আলফা। আলফা হচ্ছে মূলত এই দুইটা বলের মধ্যবর্তী কোণ। সো দেখো এই যে কোণটা আছে এইটা হচ্ছে মূলত আলফা, এইটা হচ্ছে আলফা। এবং এই লব্ধিটা যে কোনো একটা বলের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় হচ্ছে থিটা। তো আলফা হচ্ছে বল দুইটার মধ্যবর্তী কোণ। এখন দেখো বল দুইটার মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তার মানে হচ্ছে পি যেদিকে যাচ্ছে কিউ যদি সে একই দিকে যায়, তাহলে তখন বল দুইটার মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আলফা এর মান যদি 0 ডিগ্রি হয় তখন লব্ধির মানটা হয় লব্ধির সর্বোচ্চ মান, এবং সর্বোচ্চ মান হচ্ছে যোগফলের সমান, বল দুইটার যোগফলের সমান। কিভাবে দেখো, আমি মুখে মুখে বলছি। আলফা এর মান 0 ডিগ্রি বসাইলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার থাকছে পি স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার, মানে পি প্লাস কিউ হোল স্কয়ার। সো আর স্কয়ারের মান যদি পি প্লাস কিউ হোল স্কয়ার হয় তাহলে আর এর মান পি প্লাস কিউ, এটাই হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। সিমিলার ভাবে যদি আমাদের আরো একটা কেস যদি দেয় যে আলফা এর মান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ বল দুইটা বিপরীত দিকে যাচ্ছে, পি বল যাচ্ছে এইদিকে, কিউ বল যাচ্ছে এইদিকে, তখন এইটা হচ্ছে পরস্পর বিপরীত দিকে। তখন আমরা যে লব্ধিটা পাবো সেটা হবে লব্ধির মিনিমাম ভ্যালু, লব্ধির মিনিমাম ভ্যালু, এবং এটা হচ্ছে পি মাইনাস কিউ, অর্থাৎ বড়টার থেকে ছোটটা বিয়োগের সমান। পি যদি বড় হয় তাহলে পি থেকে কিউ বিয়োগ, কিউ যদি বড় হয় কিউ থেকে পি বিয়োগ, দ্যাটস ইট। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের দুইটা কেস গেল। এবার আসো 3 নম্বর কেস। 3 নম্বর কেস যদি আলফা এর মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ তারা পরস্পর 90 ডিগ্রি কোণে যদি যায় বল দুইটা, তখন এই ক্ষেত্রে মান হবে, লব্ধির মান হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সমান। কি হবে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান। দেখো এখানে 90 ডিগ্রি হলে এই অংশটা বাদ। সো আর স্কয়ার ইজ গেল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হলে আর এর মান নিশ্চয়ই পি প্লাস কিউ। এবার লাস্ট অফ অল 4 নাম্বার কেস, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বল দুইটা যদি সমান হয়, বল দুইটা যদি সমান হয় অর্থাৎ পি এবং কিউ যদি সমান হয় তাহলে লব্ধির মান হবে পি ইজ ইকুয়াল টু কিউ হবে 2p cos alpha by 2, 2p cos alpha by 2. So এই চারটা জিনিস, স্পেশালি the last one is very important, স্পেশালি the last one, এই চারটা জিনিস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই মেইন সূত্র থেকে এই জিনিসগুলো কিন্তু আমরা পাই। সো এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা অনেক 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 অঙ্ক সলভ করতে পারবো। সো এগুলো যাওয়ার পরে এবার আসলে আমরা লব্ধির দিকে আসি। লব্ধির দিকের সূত্র কি, এই যে থিটা, এই যে পি বলের সাথে লব্ধি কত কোণ করে যায়, এই যে থিটাটা কিভাবে বের করব। থিটা বের করার যে মেইন সূত্রটা সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু যার সাথে কোণ করে আছে সে থাকবে নিচে সিঙ্গেলে, আর অপর যে বলটা আছে কিউ
ওর সাথে একবার নিব সাইন আলফা, ওর সাথে একবার নিব কজ আলফা। সো এইটাই হচ্ছে আমাদের আরো একটি সূত্র। সো এইটাই হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র, লব্ধির দিক নির্ণয় সূত্র। আমরা উত্তর থিটার মান আসলে 30 ডিগ্রি, উত্তরে কি লিখবো 30 ডিগ্রি না, উত্তরে এভাবে বলে দিব লব্ধিটি পি বলের সাথে 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে। সো এইভাবে উত্তরটা বলতে হবে স্পেসিফিক ভাবে, মানে কোন দিকে 30 ডিগ্রি এটা তো বলা হইল না, তাই না? আচ্ছা এবার আসো, এইটা থেকে আমরা একটা চেঞ্জ পাই। কি চেঞ্জ পাই আমরা একটু পরে দেখবো। আমাদের টাইপ নাম্বার 2 তে একটা কেজ আছে, সেই কেজের ভিতর আমরা এটার একটা সামান্য সুন্দর পরিবর্তন দেখবো। সো এই হচ্ছে আমাদের লব্ধির মান এবং লব্ধির দিক সংক্রান্ত যাবতীয় সূত্রগুলো। এই সূত্রগুলো কিন্তু আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ আমাদের যখন প্রবলেম গুলো সলভ করবো, এমসিকিউ সলভ করব। এবার আমরা পরবর্তীতে আলোচনায় যাই। এই যে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে একই দিকে যায়, বিপরীত দিকে যায়, লম্বভাবে যায়, ক্রিয়াশীল বল, এই প্রত্যেকটা কি আমরা আলোচনা করে ফেলছি না? অলরেডি কিন্তু এখানে করা শেষ। এই যে একই দিকে যায়, 180 ডিগ্রি কোণে যায়, 90 ডিগ্রি কোণে যায়, সো এগুলো আলোচনা করা আমাদের অলরেডি হয়ে গিয়েছে। সো একই দিকে যদি বলে তার মানে হচ্ছে কত ডিগ্রি? একই দিকে যদি বলে, একই দিকে তার মানে কত ডিগ্রি? আলফা এর মান 0 ডিগ্রি করে। তারপর হচ্ছে বিপরীত দিকে যদি বলে তাহলে আলফা এর মান হচ্ছে 180 ডিগ্রি এর জন্য। আর যদি লম্ব ভাবে বলে তাহলে আলফা এর মান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি এর জন্য। তাহলে আমরা জাস্ট আমাদের মেইন সূত্রের ভিতরে ওই মানগুলো যদি বসাই দিই তাহলে আমরা অ্যান্সার গুলো পেয়ে যাব। তো তোমাদের জন্য আরেকবার আমরা একটু লিখে ফেলি। সো আর এর মান হবে যখন 0 ডিগ্রি তখন হচ্ছে পি প্লাস কিউ। আর এর মান হবে যখন 180 ডিগ্রি তখন হবে পি মাইনাস কিউ। আর এর মান হবে যখন 90 ডিগ্রি তখন হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার, রাইট? সো এই তিনটা অবশ্যই ইম্পর্টেন্টলি আমরা মাথায় রাখবো। এবার আসো পরের আলোচনায়। সমান সমান বলের লব্ধি অলরেডি আমরা জানি যে সমান সমান বলের লব্ধি কি, বা তারপর এটা আরো একবার একটু মাথায় নিতে হবে। কেন? কেননা এই প্রশ্নটা আমাদের সিকিউ এর ক মার্কের জন্য আসতে পারে। সো কিভাবে আসছে এটা জানাটা খুবই দরকার। এখন ধরো আমাদের যে বল আছে, একটা বল আছে পি বল আর একটা কিউ বল, এই দুইটা বল সমান এবং তাদের লব্ধি মনে করো হচ্ছে আর। তাহলে স্বাভাবিক ক্রমে আমাদের সূত্রটা দাঁড়াবে লব্ধি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম বল স্কোয়ার প্লাস দ্বিতীয় বল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল দ্বিতীয় বল তাদের মধ্যবর্তী কোণের কস। এবার আসো আমাদের যখন প্রত্যেকটা বল সমান তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম পি স্কোয়ার, এটার পরিবর্তেও আমি পি স্কোয়ার লিখতে পারবো, 2 ইন্টু পি ইন্টু এটার পরিবর্তেও পি লিখতে পারবো। তাহলে আমরা এখান থেকে যেটা ফাইনালি পাবো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা। এবার আমরা এখান থেকে পাবো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার যদি কমন নেই তাহলে 1 প্লাস কস আলফা। এবার আমরা ছোটকালে সূত্র পড়েছিলাম, কি সূত্র পড়েছিলাম লিখে দিচ্ছি। সূত্র ছিল 1 প্লাস কস 2 আলফা ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 2 কস স্কোয়ার আলফা। এটা ছিল আমাদের ছোটকালের সূত্র, এটা ছিল আমাদের ছোটকালের সূত্র। সো এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে যে 1 প্লাস কস 2 আলফা যখন থাকে অ্যাঙ্গেলটা এখানে অর্ধেক হয়ে যায়, সামনে একটা 2 আসে আর একটা স্কোয়ার আসে। সো তাহলে সিমিলার ভাবে এই কাজটা কিন্তু এখানেও ঘটবে। সো এখানে আর স্কোয়ার ছিল, এখানে 2p স্কোয়ার ছিল, সামনে একটা 2 আসবে, কজের উপর স্কোয়ার আসবে, অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4p স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2। তাহলে এবার দেখো এখান থেকে তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট রুট ওভার করে দিলে আর ইজ ইকুয়াল টু 2p cos আলফা বাই 2। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো তাহলে এটা হচ্ছে কি সমান সমান বলের লব্ধির মান। তাহলে এটা কিন্তু আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি। সো ক মার্কের জন্য এটা আসতে পারে যে সমান সমান বলের লব্ধির মান যে 2p cos আলফা বাই 2, এটা একটু প্রমাণ করে দেখাও। সো ইনশাআল্লাহ আমরা এটা প্রমাণ করে সবাই দেখাইতে পারবো। এবার আসো আমাদের পরবর্তী আলোচনায়। সো পরবর্তীতে সমান সমান বলের লব্ধির দিক কত হবে। তো আমরা যেহেতু সমান সমান বলের লব্ধির
মান বের করে ফেললাম, সো আমরা দিকও বের করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো, সো এই একটা বল আছে যেটা কিনা এই বরাবর কাজ করতেছে, আর এই আরেকটা বল আছে যেটা কিনা এই বরাবর কাজ করতেছে। এখন স্বাভাবিক ক্রমে কি মনে হয়, লব্ধিটা কোন দিক দিয়ে যাবে? অবশ্যই ঠিক মাঝখান দিয়ে যাবে। এটাই কি সত্য হওয়ার কথা না? যে সমান সমান যদি বল হয় তাহলে অবশ্যই লব্ধি ঠিক মাঝখান দিয়েই যাবার কথা। তাহলে প্র্যাকটিক্যালি মানে হচ্ছে, তাহলে আমরা যদি স্বাভাবিকভাবেই দেখি, এই টোটাল কোণ যেটা আছে, এই টোটাল কোণটা হচ্ছে আমাদের কি আলফা, আর এই যে কোণটা এইটা হচ্ছে কি আমাদের থিটা। তাহলে এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তাহলে আলফা এর ভ্যালু, সরি থিটা এর ভ্যালু হওয়া উচিত আলফা এর অর্ধেক। এবার দেখি আমরা এটা ক্যালকুলেশন করে করা যায় কিনা। এখন দেখো আমরা যে আমাদের সূত্রটা করি, আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা ছিল টেন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে যার সাথে কোণ সে নিচে, আর বাকি যেটা আছে সেটা একবার সাইন আলফা দিয়ে, বাকি যেটা আছে সেটা একবার কজ আলফা দিয়ে। ওকে, এবার আসো, এবার আমরা এখান থেকে উপরে কিউ এর পরিবর্তে লিখতে পারি পি সাইন আলফা, নিচে লিখতে পারি হচ্ছে পি প্লাস পি কজ আলফা। ওকে, পরবর্তীতে এবার দেখো আমরা যদি এখান থেকে একটা পি কমন নিয়ে নেই, তাহলে উপরে হচ্ছে পি সাইন আলফা, আর নিচে হচ্ছে পি কমন নিলে 1 প্লাস কজ আলফা। এবার দেখো পি আর পি কাটা যায়। সাইন আলফা আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম, সাইন আলফার সাইন 2 থিটা এর সূত্র ছিল 2 সাইন থিটা ইনটু কস থিটা, রাইট? সো ছোটবেলা আমরা এই সূত্র সবাই পড়ে আসছি। যদি পড়ে আসি তাহলে দেখো আমরা এরপরে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এইটার পরিবর্তে লিখতে পারবো, দেখো এখানে পি পি তো আলটিমেটলি কাটা যায়, উপরটার পরিবর্তে লিখতে পারবো 2 সাইন, অ্যাঙ্গেলটা অর্ধেক হবে, কস অ্যাঙ্গেলটা অর্ধেক হবে। এবার আসো ভাগ, এবার 1 প্লাস কস আলফা হবে 2 কস স্কয়ার আলফা বাই 2। সো এটা হবে আমাদের এখানে, রাইট? এবার দেখো, এবার আমরা যদি এখান থেকে কাটাকাটি করে ফেলি তাহলে কি পাচ্ছি দেখো। এবার কাটাকাটি করার আগে আমাদের আরেকটু বাকি আছে ক্যালকুলেশন। সো এবার দেখো, তাহলে আমাদের এই পাশে ছিল টেন থিটা, আর ওই পাশে আছে 2 2 কাটা যায়, উপরে একটা সাইন আলফা বাই 2 আর নিচে একটা কজ আলফা বাই 2 বাকি থাকে। সো একটা সাইন আলফা বাই 2 আর আরেকটা হবে কজ আলফা বাই 2। দ্যাট মিন্স টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন বাই কজ মানে কি আমরা জানি 10, সো 10 আলফা বাই 2। দ্যাট মিন্স থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা বাই 2। সো এইটা খুবই চমৎকার একটা জিনিস। সো 2 মার্কের জন্য এই দুইটার যে কোনো একটা আসার চান্স খুবই বেশি হয়, এটা সমাসন বলের লব্ধির মান অথবা সমাসন বলের লব্ধির দিক। সো খুবই সুন্দর জিনিস কিন্তু। সো এবার আমরা যাই আমাদের প্রবলেম সলভিং, বা এখান থেকে কি কি এমসিকিউ আসে। দেখো যশোর বোর্ডে 23 সালে এখান থেকে একটা প্রশ্ন আসে, কি দিছে? 11 নিউটন এবং 13 নিউটন বল দিয়ে পরস্পর লম্ব হবে, এটা লম্ব হবে, লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? সো আমরা জানি লম্বভাবে যদি ক্রিয়া করে তাহলে আর ইজ ইকুয়াল টু হবে 11 স্কয়ার প্লাস 13 স্কয়ার রুট ওভার এর সমান, অর্থাৎ 121 আর হচ্ছে 169, এইটার উপরে হচ্ছে রুট ওভার। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 290, এর উপরে হচ্ছে রুট ওভার, তাহলে 290 কে রুট ওভার, এটা সরাসরি অপশনে আছে। সো তাহলে অ্যান্সার তো আছেই, সো তাহলে অ্যান্সার হবে বি নাম্বার, ডান। সো তাহলে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, তো প্রথম প্রশ্নের অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, আচ্ছা এরপরে আসো আমরা পরের প্রশ্নে যাচ্ছি। সেকেন্ড প্রশ্ন, কোন একটি বিন্দুতে ক্রিয়ারত 2 নিউটন 2√2 নিউটন বল দ্বারা লব্ধি 2√5 নিউটন, তাদের মধ্যবর্তী কোণ কত? ওকে ফাইন, তাহলে দেখো এইখানে এইটা যদি হয় পি বল, এইটা যদি হয় কিউ বল, তাহলে এইটা হচ্ছে লব্ধি বল। আর আমরা জানি লব্ধি স্কয়ার, এই হচ্ছে লব্ধি, তার উপর স্কয়ার ইজ ইকুয়াল টু হবে প্রথম বলের স্কয়ার প্লাস দ্বিতীয় বলের স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল ইন্টু দ্বিতীয় বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। এবার দেখো বর্গ করে দিলে এখানে পাবো 4 আর এখানে 5, 4 5 20, এটা বর্গ করলে হয় 4, এইটারে বর্গ করলে হয় 8, এখানে 2 2 2 মানে 8, একটা √2, এই হচ্ছে কস আলফা। সো তাহলে দেখো আমরা 12 যদি এখানে নিয়ে আসি তাহলে 12 কমবে 8 থাকবে, সেটা এটা দিয়ে ভাগ দিব, তাহলে কস আলফা
ইজ ইকুয়াল টু হবে 8 ভাগ 8 রুট 2, দ্যাট মিনস 1/√2। cos কত এর মান 1/√2, 45 ডিগ্রি এর ভ্যালু। সো তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। সহজ না? চলো পরের প্রশ্নে যাচ্ছি। বলছে যে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত √5 একক মানে দুইটি সমান বলের লব্ধি। আমরা জানি সমান বলের লব্ধি হচ্ছে 2p cos α/2। সো 2 এই হচ্ছে আমাদের p আর এই হচ্ছে আমাদের cos। এবার দেখো α/2 মানে কত রে ভাই? 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 2 × √5 cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান √3/2। সো এই দুই কাটা, তাহলে থাকছে √15, রাইট? সো তাহলে অ্যান্সার হচ্ছে √15। তাহলে পেয়ে গেলাম আমাদের আরো একটি। সো খুবই সহজ, তুমি সূত্র জানলে এই অঙ্কগুলো খুবই সহজ। √3 একক মানে দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে কাজ করে, লব্ধি কত? সো সেম কোশ্চেন। সো r ইজ ইকুয়াল টু হবে 2, এই হচ্ছে p, এই হচ্ছে cos আলফা। সো cos 120 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 120 ডিগ্রি কোণে, আচ্ছা আমাদের তো α/2 তাই না? তাহলে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি নিতে হবে আমাদের এখানে। সো আমাদের সূত্র আছে α/2, সো 60 ডিগ্রি নিলাম। তাহলে এখানে 2, এখানে √3 আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। সো 2 কাটা যায়, শুধুমাত্র √3 থাকে। সো তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র √3। আরো একটা প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো কি বলছে, একটু বড় প্রশ্ন, সো একটু আস্তে আস্তে পড়ি। একটি বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের মধ্যবর্তী কোণ আলফা, ভালো কথা। আলফা এর কোন মানটির জন্য লব্ধির মান বৃহত্তম হবে? আমরা জানি যে লব্ধির মান বৃহত্তম হয় যখন একই দিকে যায়, মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। সো আলফা এর মান হইতে হবে কত? 0 ডিগ্রি। সো বড় প্রশ্ন কিন্তু উত্তর সহজ, লম্বা মাথা ঘিলু কম। ওকে, এরপরের প্রশ্ন। 3 নিউটন এবং 4 নিউটন মানে দুটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কত? তাহলে লব্ধি হবে r ইজ ইকুয়াল টু 3 স্কয়ার যোগ 4 স্কয়ার √, তাহলে কত হয়? 5 নিউটন। সো এই অধ্যায়ের এমসিকিউ গুলো খুবই সহজ এবং এই অধ্যায়ের এমসিকিউ গুলো সব সূত্র থেকে বা শর্টকাট থেকে একেবারে মেরে দেওয়া যায়। এরপরে আসি পরের প্রশ্নে। একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে, মাত্রই দেখলাম। দুইটা সমান বলের লব্ধি কোণ কি করে? তাদের যে মধ্যবর্তী কোণ আলফাকে 2 ভাগ করে ফেলে। তাহলে অ্যান্সার কত হবে? সমদ্বিখণ্ডিত করে। আমরা একটু আগে এটা প্রমাণ করা শিখেছি। পরের প্রশ্ন। √3 একক মানের, আচ্ছা এইটা সেম প্রশ্ন ডাবল আসছে, সো এটা আমরা বাদ দিয়ে দিলাম। এর পরের প্রশ্ন আমাদের বলছে যে ক্রমানুসারে কোন বর্গক্ষেত্রের বাহুগুলো বরাবর p2p 3p মানের বলগুলো ক্রিয়া করছে, লব্ধি কত? সো এটা ইন্টারেস্টিং একটা প্রবলেম। সো আমাদেরকে এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই বর্গের বাহু বরাবর ক্রমানুসারে p2p 3p এই বলগুলো কাজ করছে, তাই করে, তাহলে লব্ধির মান কত? তাহলে এবার দেখো আমরা একটু আগে শিখেছি যে 3টা বলের লব্ধি আমরা বের করতে পারি না, আমরা এখনো শিখি নাই। হ্যাঁ, নরমালি 3টা বলের লব্ধি আমরা বের করি হচ্ছে লম্বাংশের সূত্র দিয়ে, বাট লম্বাংশের সূত্র এখনো শিখি নাই। আমাদের কাছে অস্ত্র একটাই, এবং সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র। কিভাবে অ্যাপ্লাই করা যায়? আমরা ভেঙে ভেঙে করি। আগে আমরা হচ্ছে ফোকাস করি হচ্ছে এই যে বলটা আছে আর এই বলটা, এই দুইটা 180 ডিগ্রি কোণে যাচ্ছে। সো এই দুইটার লব্ধি কত আমরা প্রথমে বের করতে পারবো। কিভাবে বের হবে? বিয়োগফলের সমান। তাহলে এই দুইটার লব্ধি হবে হচ্ছে 2p এবং যাবে এই বড় বলটা যেদিকে যাচ্ছিল সেই দিকে। তাহলে এই দুইটার লব্ধি হবে কোন দিকে? এই যে এই দিকে। এই দুইটার লব্ধি হবে এই দিকে। কত মানে? 2p মানে। আর আরেকটা বল যাচ্ছিল উপরের দিকে, সো আরেকটা বল যাচ্ছিল উপরের দিকে, এটার মান কত? এটার মান হচ্ছে 2p। ওকে, আচ্ছা ফাইন। সো এবার আমার কাছে বল আছে দুইটা, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো লব্ধি বের করা খুবই সহজ। সো লব্ধি হবে 2p এর উপরে একটা স্কয়ার, আবার 2p এর উপরে একটা স্কয়ার, যেহেতু দুইটা 90 ডিগ্রি কোণে কাজ করে। তাহলে এখান থেকে আমি পাবো 4p স্কয়ার প্লাস 4p স্কয়ার √, তাহলে আমি এখান থেকে পাচ্ছি 8p স্কয়ার √। এবার আমরা এখান থেকে রুট করলে আমরা পাবো 2 √2
ইন্টু পি। সো তাহলে এই প্রশ্নটা খুবই চমৎকার একটা প্রশ্ন। সো অ্যান্সার হবে 2√2 ইন্টু পি। সো এটা হচ্ছে সি নাম্বার আমাদের অ্যান্সার। চমৎকার একটা প্রশ্ন আমরা সলভ করে ফেললাম। এবার আসো পরের প্রশ্নে যাচ্ছি। এবার আমাদেরকে বলছে যে পি এবং কিউ বল দুইটির মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি এবং এদের লব্ধি যদি কিউ হয় তাহলে পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক নিচের কোণটি। তাহলে চলো আমরা আমাদের যে মেইন লব্ধির সূত্র সেই সূত্রের ভিতর মানগুলো ইনপুট করি, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা সম্পর্ক পেয়ে যাব। সো দেখো আমাদের তাহলে বল হচ্ছে একটা পি, একটা হচ্ছে কিউ, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা 135 ডিগ্রি, এদের লব্ধি কিউ। ওকে ফাইন, তাহলে আর এর মান হচ্ছে কত? কিউ। আচ্ছা তাহলে আমরা জানি লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথম বলের স্কয়ার প্লাস দ্বিতীয় বলের স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল দ্বিতীয় বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস, তার মানে কস 135 ডিগ্রি। এবার তাহলে আমরা দেখো এইখানে একটা কিউ স্কয়ার আছে আর এই কিউ স্কয়ার দুইটা কিউ স্কয়ার বাদ, তাহলে এখানে থাকতেছে 0 আর এইখানে থাকতেছে পি স্কয়ার প্লাস, এবার এখানে থাকতেছে প্লাসও না মাইনাস, কারণ এই cos 135 ডিগ্রি মান হচ্ছে -1, সো সেই মাইনাসটা এই প্লাসটাকে মাইনাস করে দিচ্ছে, তাহলে এইখানে থাকতেছে শুধু 2p কিউ। সো মাইনাসের 2p কিউ এই পাশে চলে আসলো, প্লাসের হয়ে গেল, আর এইখানে রইলো আমার পি স্কয়ার। পি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 2q ইজ ইকুয়াল টু হচ্ছে থাকতেছে p। এবার দেখো এটা কি আমাদের আছে 2q ইজ ইকুয়াল টু হচ্ছে p, 2q ইজ ইকুয়াল টু p আমাদের সরাসরি নাই। ওকে, তাহলে আমরা এটা একটা কাজ করি, আমরা সব দুইটা এক পাশে নিয়ে আসি, দেখি এক পাশে যদি আমরা নিয়ে আসি, এক পাশে নিয়ে এইটাকে এই পাশে নিয়ে আসি, না আমরা এখান থেকে কমন নিয়ে নিই, পিটাকে কমন নিয়ে নিই, পিটাকে যদি কমন নেই তাহলে আমরা পাবো পি মাইনাস 2q ইজ ইকুয়াল টু হচ্ছে 0, পি মাইনাস 2q ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এখান থেকে পি কিউ ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু 2q। তাহলে দেখো আমাদের এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়েছে, আমাদের cos 135 ডিগ্রি মান তো -1 না, সেটা tan 135 মেবি। ওকে, তাহলে আমরা হ্যাঁ tan 135 ডিগ্রি মান -1, cos 135 মান হচ্ছে -1/√2। আচ্ছা তাহলে আমরা আবার প্রথম থেকে যে মানগুলো ইনপুট করি, এখানে তো কিউ স্কয়ার এবং কিউ স্কয়ার বাদ যায়, এখানে 0 থাকে, এখানে থাকে পি স্কয়ার। এবার দেখো cos 135 ডিগ্রির মান হচ্ছে -1/√2, অর্থাৎ এইটার মান হচ্ছে -1/√2। তাহলে দেখো তো এই মাইনাস এই প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই √2 আর এই 2 কাটাকাটি করলে থাকবে √2, আর এইখানে আছে আমাদের কত পি কিউ। আচ্ছা এবার দেখো এই √2 পি কিউটা এই পাশে আসলে প্লাস, আর এই পাশে আছে পি স্কয়ার, এবার আমি যদি পি দিয়ে পুরোটাকে ভাগ দেই তাহলে আমি পাবো √2q ইজ ইকুয়াল টু হচ্ছে পি। সো এবার আমরা দেখি আছে কিনা √2q ইজ ইকুয়াল টু পি, হ্যাঁ আছে আমাদের প্রথম অপশনটিতেই। সো তাহলে আমাদের এইটা হচ্ছে এই প্রথম অপশনটি হচ্ছে এটা অ্যান্সার। সো আমাদের একটা অ্যাঙ্গেল মিস্টেকের কারণে আমাদের কিন্তু এটা ভুল হয়ে গিয়েছিল। এবার চলো পরের প্রশ্নে যাই। 3p এবং 2p দুইটি বলের লব্ধির বর্গ দেওয়া আছে 7p স্কয়ার, বল দুইটির মধ্যকার কোণের মান কত? ওকে ফাইন, তার মানে আমাদের বলছে বল দুইটার মধ্যকার কোণ বলতে আমরা বোঝাই আলফা এর মান কত সেটা বের করতে বলছে। আর আমাদের লব্ধির মেইন সূত্র কি ছিল? লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা কিন্তু লব্ধি স্কয়ারের মানে, লব্ধি স্কয়ার মানে কি লব্ধি বর্গ, তাহলে লব্ধি স্কয়ার মানে হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু প্রথম বলের স্কয়ার, এই হচ্ছে প্রথম বল তার উপর স্কয়ার, আবার এইটার উপর স্কয়ার দিও না কিন্তু, তাহলে ভুল হবে, কারণ আমাদের এখানে লব্ধির স্কয়ারের মানটাই দেওয়া আছে। সো প্রথম বলের স্কয়ার প্লাস দ্বিতীয় বলের স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল ইন্টু দ্বিতীয় বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। সো মধ্যবর্তী কোণের কস কত এখনো জানি না, এটা তো বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, এখানে আছে 7p স্কয়ার, এখানে আছে 9p স্কয়ার, আর এখানে আছে 4p স্কয়ার ইজ ইকুয়াল টু 3 দুগুণা সরি ইজ ইকুয়াল টু না, এখানে হচ্ছে প্লাস, সো প্লাস 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12p স্কয়ার cos আলফা, cos আলফা। এবার আমরা যদি পি স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে 13টা থেকে 7টা বাদ দিলে থাকবে 6টা, আর এইটা এই পাশে আসলে এটা হয়ে যাবে মাইনাসের, তার মানে মাইনাসের 12p স্কয়ার cos আলফা ইজ ইকুয়াল টু হবে প্লাসের 6টা p স্কয়ার। তার মানে আমরা এখান থেকে cos আলফা এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে 6p স্কয়ার মাইনাস 12p স্কয়ার, দ্যাট মিন্স মাইনাস হাফ।
কজ আলফা এর মান মাইনাস হাফ হলে আলফা এর মান 120 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের জন্য অ্যান্সার হবে 120 ডিগ্রি। হয়ে গেল এই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্নে যাচ্ছি। 3 নিউটন এবং 2 নিউটন, এটা খুবই কমন প্রশ্ন এবং এইটা সিকিউতে আসছিল, ঠিক আছে? এটা খুবই কমন প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এটা একাধিকবার আসছে। দেখো 3 নিউটন এবং 2 নিউটন মানে দুইটা বলের লব্ধি দেওয়া আছে, আর প্রথম বলের মানকে দ্বিগুণ করার পর লব্ধির মান দ্বিগুণ হয়েছে, বল দুইটার মধ্যবর্তী কোণ কত সেটা বের করতে বলছে। তাহলে দেখো দুইটা কেস, একটা হচ্ছে 3 নিউটন বল আর 2 নিউটন বল আর লব্ধি হচ্ছে আর, এটা হচ্ছে একটা কেস। সো এই কেসটা যদি আমি একটু সলভ করে যাই, তাহলে দেখো আমরা জানি লব্ধি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম বল স্কোয়ার প্লাস দ্বিতীয় বল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল দ্বিতীয় বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। তার মানে আমরা এখান থেকে আর স্কোয়ারের ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9 আর 4 মিল হয় 13, আর এখান থেকে পাচ্ছি 3 দুগুণা 6, 6 দুগুণা হচ্ছে 12, আর হচ্ছে কস আলফা, 12 কস আলফা। সো তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয়েছে, এই লব্ধিটা প্রথম বলটা দ্বিগুণ হয়েছে, তাহলে দ্বিতীয় আমার কি এটা 6 নিউটন হয়েছে। দ্বিতীয় বল কিন্তু কোনো চেঞ্জ হয় না, কিন্তু লব্ধিটা আবার দ্বিগুণ হয়েছে। সো লব্ধিটা আগে ছিল আর, এটা হয়ে গেছে 2 আর। প্রথম বল ছিল 3 নিউটন, হয়ে গেছে 6 নিউটন। এবার দেখো আবারও যদি সূত্র করি, তাহলে 2 আর এইটার উপরে স্কোয়ার দিতে হবে ইকুয়াল টু হবে 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু কস আলফা। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 36 আর 4 মিলে কত হবে 40, 40 প্লাস এইখানে হচ্ছে 6 দুগুণা 12, 12 দুগুণা 24, 24, 24 কস আলফা। সো তাহলে এবার আমরা পুরোটাকে 4 দিয়ে ভাগ করে দিলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু হবে 10 প্লাস 6 কজ আলফা। সো আমি পুরোটাকে কি করছি, পুরোটাকে আমি ভাগ করে দিছি। সো এইখানে এইটা আমার একটা ইকুয়েশন, আর এখানে এইটা হচ্ছে আমার আরো আরেকটা ইকুয়েশন। কি রে ভাই, আর স্কোয়ার, এটা হচ্ছে আমার আরো একটা ইকুয়েশন। এবার দেখো এই দুইটাই কি আমার আর স্কোয়ার ইকুয়েশন, সো একটা আরেকটা সমান, বা আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারি। সো দেখো এবার আমরা যদি এইটাকে 1 নাম্বার দেই, দেখো এই প্রশ্নটা চেঞ্জ হয় না। সো তোমরা প্রথমে প্রশ্নটা পড়বা, দেখবো যে হ্যাঁ সেম প্রশ্ন, তাহলে এত অঙ্ক আর করতে হবে না, অ্যান্সার তোমাদের মুখস্থ হয়ে যাবে, এতবার দেখবা এই অঙ্কটা। সো আমরা 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ যদি বিয়োগ দিয়ে দেই, এই পাশে দুইটাই আর স্কোয়ার, সো বাদ। এবার 13 থেকে 10 বাদ দিলে এখানে থাকে হচ্ছে 3, 12 কজ আলফা থেকে 6টা কজ আলফা বাদ গেলে এখানে থাকে আরো 6টা কজ আলফা। সো দেখো এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছো এটাই পাশে আসলে মাইনাস হবে। সো তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু হবে 3 ভাগ -6, তার মানে হাফ, তার মানে আলফা এর মান হবে এখান থেকে 120 ডিগ্রি। সো মাইনাস হাফ এর মান। সো তাহলে অ্যান্সার হচ্ছে এটার জন্য 120 ডিগ্রি পেয়ে গেলাম। সো এই প্রশ্নটা ঘুরায় পেঁচা না, যেভাবে এখানে আছে ঠিক একই রকম ভাবে বারবার আসে। ওকে ফাইন। সো আমরা তাহলে আমাদের প্রথম যে টাইপটা আছে এই টাইপের এখন অঙ্ক করতেছি, আরো অঙ্ক আছে, চলো করতে থাকি। 8 নিউটন 3 নিউটন মানে দুইটা বল 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত, বল দ্বয়ের লব্ধি কত? তাহলে পারবা তোমরা সবাই? সো আমরা খুব ফাস্ট করে ফেলি। সো লব্ধি ইজ ইকুয়াল টু হবে প্রথম বলের স্কয়ার দ্বিতীয় বলের স্কয়ার 2 ইন্টু প্রথম বল দ্বিতীয় বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস, এবং পুরোটার উপরে দিবা একটা রুট ওভার, যেহেতু এখানে স্কয়ার দিয়ে নেই। তাহলে দেখো 8 কে স্কয়ার করলে হয় 64, 3 কে স্কয়ার করলে হয় 9 প্লাস 2 ইন্টু 8 ইন্টু 3 ইন্টু কস হাফ মানে কস 60 ডিগ্রি মানে হাফ, এবার এই টোটালটার উপরে রুট ওভার। এবার দেখো এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে মোটের উপর কত থাকে? 64 আর 9 মিলে হবে 73, 73 আর 3 আর 24 মিলে হবে 97। সো টোটাল 97, তার উপরে থাকবে একটা রুট ওভার, রাইট? 97 এর উপরে রুট ওভার। সো তাহলে অ্যান্সার হচ্ছে রুট ওভার 97। সো প্রথম টাইপটা পড়তে বেশি সময় লাগবে, বাকিগুলো আমরা তুলনামূলক কম সময় লাগবে। একটি বিন্দুতে ক্রিয়ারত পি নিউটন এবং আচ্ছা এই অঙ্কটা আমরা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 2 তে করব। সো এইটার আমাদের টাইপ নাম্বার 2 এর একটা অঙ্ক, এটা এখানে চলে আসছে। সো আমরা টাইপ নাম্বার 2 তে এটাকে নিয়ে যাই।
চলো এই হচ্ছে আমাদের টাইপ নাম্বার 2 তে চলে আসছে। সো টাইপ নাম্বার 2 এর কয়েকটা অঙ্ক করলেই দেখবো যে এই অঙ্ক গড়গড়ায় তোমরা পেরে যাবা। ওকে, ওটাকে রেখে আসছি। এবার আমাদের বাকি আছে যেগুলা, একজন লোক কোন একটি নির্দিষ্ট স্থান থেকে 15 কিলোমিটার উত্তরে গেছে। সো তোমরা যারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝো না, কোনো সমস্যা নাই। সো তুমি তোমার মতো করে ধরে নিতে পারো, বাট একটা জিনিস অবশ্যই মনে রাখবা যে উত্তর আর দক্ষিণ পরস্পর বিপরীতে থাকে, পূর্ব আর পশ্চিম পরস্পর বিপরীতে থাকে। সো এই জিনিসটা মাথায় রাখবা, যে তা যদি মাথায় না রাখো তাহলে কিন্তু হবে না। উত্তরের বিপরীতে তুমি মনে করো যে পূর্বরে বসায় দিলা, তাহলে কিন্তু হবে না। সো আমরা এবার এটাকে ধরলাম হচ্ছে উত্তর, এটাকে ধরলাম হচ্ছে পূর্ব, এটা হবে তাহলে পশ্চিম, আর উত্তর এটা হবে দক্ষিণ। এবার দেখো আমাদের যাত্রাপথটা কিরকম। যাত্রাপথটা হচ্ছে একজন লোক একটি নির্দিষ্ট স্থান থেকে 15 কিলোমিটার উত্তর দিকে গেল। সো ধরলাম এখান থেকে 15 কিলোমিটার উত্তর, এটা হচ্ছে উত্তর, এই উত্তর দিয়ে গেছে 15 কিলোমিটার গেল, এবং সেখান থেকে সে 10 কিলোমিটার পূর্বে গেল, সেখান থেকে সে 10 কিলোমিটার পূর্বে গেল, যাওয়ার পর 5 কিলোমিটার সে দক্ষিণে গেল। এবার দক্ষিণ হচ্ছে এদিকে, সে 5 কিলোমিটার দক্ষিণে আসছে। আসার পর লোকটি যাত্রা স্থান থেকে কত দূরে অবস্থান করছে। এখন তার মানে আমার এখন যেটা বের করতে বলছে, এই যাত্রা স্থান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা কত। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এইখানে এতটুকের মান বের করতে জানি এবং এতটুকের মান যদি বের করতে পারি, তাহলে আমাদের কাজ খুব দ্রুতই হয়ে যাবে। এখন দেখো এইটা কতটুক, 5, এইটা কত 10, আর এই টোটালটা কত 15, রাইট? এইটা যদি 10 হয় তাহলে এইটাও 10 নিঃসন্দেহে। আর দেখো এতটুক যদি 5 হয় তাহলে 15 থেকে 5 বাদ গেলে এতটুকের মান নিশ্চয়ই 10। এখন এখানে 90 ডিগ্রি হয়েছে, তাহলে এইটা অতিভুজ। একটা বাহু 10, আরেকটা বাহু 10 হইলে এই বাহুটা হবে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার রুট ওভার, তার মানে এখানে টোটাল হচ্ছে রুট ওভার 200, রাইট? সো রুট ওভার 200 যদি হয় তাহলে আমাদের কিভাবে লেখা যায় এটাকে, 2 ইন্টু 100, এটা রুট ওভার, তখন হচ্ছে √2 ইন্টু এটাকে করলে হয় 10, তখন হচ্ছে 10 √2 হবে অ্যান্সার। তাহলে আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সার হচ্ছে 10 √2, যেটা কিনা আমাদের ডি নাম্বারে দেওয়া আছে। সো খুবই সিম্পল না, খুবই সিম্পল। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের লব্ধি 17 নিউটন, তাদের অন্তত কোণ এক সমকোণ হলে লব্ধি হয় 13 নিউটন, বল দেয় কত। সো গেস করতে হবে, গেস করলে অঙ্ক খুব অল্প সময় হবে। আচ্ছা দেখো, সো এক সমকোণ হইলে 13 হয়, তার মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই ফরম্যাটটার মান হচ্ছে 13, এই ফরম্যাটটার মান 13। এখন এরকম কতগুলো ফরম্যাট, এই ফরম্যাট আমরা যে অপশন থেকে ট্রাই করি, তাহলে আমরা সবাই জানি যে এইটার অ্যান্সার হবে এটা, কারণ 12 কে স্কয়ার করলে 144, 5 কে স্কয়ার করলে হয় হচ্ছে আমার 25, 144 আর 25 মিলে হয় 169, যাকে রুট করলে 13 হয়। এবং আরেকটা জিনিস দেখো, এই দুইটাকে যোগ করলে কিন্তু 17 হয়, এবং এইটাও কিন্তু আমাকে বলছে যে তাদের লব্ধি 17 নিউটন, দুইটা বলে লব্ধি 17 নিউটন, তার মানে নিঃসন্দেহে সি নাম্বারই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর। এবার নেক্সট প্রশ্ন, সমমানের দুটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ। খুবই চমৎকার একটা প্রশ্ন। সো বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা এর মান কত চাইছে। এবার আমরা একটু ঠান্ডা মাথায় বোঝা ট্রাই করি। সমমানের মানে দুইটা বলই হচ্ছে সমান, দুইটা বলই সমান, দুইটা বলের লব্ধি ধরলাম হচ্ছে আর, লব্ধির বর্গ হবে আর স্কয়ার, বলদ্বয়ের গুণফলের 3 গুণ, বলদ্বয়ের গুণফল হচ্ছে পি কিউ, এই পি কিউ এর 3 গুণ, এটা দেওয়া আছে। তার মানে আমাদেরকে যদি এইটা বলে থাকে, এবার দেখো তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, আর স্কয়ার ইজ ইকুয়াল টু 3পি স্কয়ার, কারণ বল দুইটা তো সমান। এবার আবার আমরা এটাও জানি যে বল দুইটা যদি সমান হয় তাহলে লব্ধির সূত্র হচ্ছে 2p cos alpha by 2, তাহলে লব্ধিকে যদি বর্গ করি তাহলে 2p cos alpha by 2 কে বর্গ হবে, সো 4p স্কয়ার cos স্কয়ার alpha by 2 হবে ইজ ইকুয়াল টু হচ্ছে 3p স্কয়ার। তাহলে এবার দেখো দুই পাশ থেকে p স্কয়ার কাটা যায়, সো cos স্কয়ার alpha by 2 ইজ ইকুয়াল টু থাকে 3/4, তার মানে হচ্ছে cos alpha by 2 ইজ ইকুয়াল টু থাকে √3/2। তাহলে আমরা এখান থেকে তাহলে পাবো হচ্ছে আলফা বাই টু, এখান থেকে যেটা পাবো
আলফা বাই 2 ইজ ইকুয়াল টু হবে cos কত এর মান √3/2 cos 30 ডিগ্রির মান, রাইট? সো 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা আলফা এর মান পাবো হচ্ছে 60 ডিগ্রি। তাহলে হয়ে গেল আমাদের আরো একটি প্রশ্নের অ্যান্সার। সো এইটা হবে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। cos 30 ডিগ্রি এর মান হচ্ছে √3/2। ওকে, ফাইন। সো এবার আমরা চলে আসলাম টাইপ 2 তে। সো টাইপ 1 আমরা করলাম হচ্ছে আমাদের 40 মিনিট সময় জুড়ে আমরা টাইপ 1 করেছি। সো এবার চলো আমরা টাইপ 2 তে দেখি। সো টাইপ 2 টা হচ্ছে বেসিক্যালি আমাদের টাইপ 1 এর একটা দুইটা স্পেশাল কেস, যেটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি আলাদা করে রেখেছি। সো একটা হচ্ছে কেস নাম্বার 1, কোন বল লব্ধির সাথে যদি সমকোণে আছে, কোথাও যদি প্রশ্নে আমরা এই জিনিসটা দেখি, কোন বল লব্ধির সাথে সমকোণে অবস্থান করতেছে, সেই ক্ষেত্রে cos আলফা ইজ ইকুয়াল টু হবে মাইনাস যার সাথে সমকোণে ভাগ হচ্ছে অপর বল, যার সাথে সমকোণে ভাগ হচ্ছে অপর বল। দেখো শর্টকাটটা আমরা এখান থেকে দেখে নেই, ওইখানে সামারি আছে। বল যদি লব্ধির সাথে সমকোণে থাকে তখন ব্যাপারটা কি ঘটে, দেখো যেটা ঘটে আমরা এখান থেকে দুইটা শর্টকাট পাই। সো শর্টকাটটা কিভাবে আসে সেটা একটু তোমাদেরকে একটু দেখায় দিই। সো আচ্ছা, আমি সামান্তরিক লাগবে না, নরমালি দেখাইতে পারবো। এই একটা বল আর এই হচ্ছে আরেকটা বল, আর লব্ধিটা হচ্ছে প্রথম বলটার সাথে সমকোণে আছে। সো এইটা হচ্ছে আমার লব্ধি। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের লব্ধি আর এইটা হচ্ছে পি বল, এইটা হচ্ছে কিউ বল। এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে আমাদের থিটা, আর বল দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন আমরা কি জানি, আমরা জানি টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে যার সাথে কোণ করে থাকবে সে নিচে থাকবে, আর অপর যে বলটা সে অপর বলটা হবে, অপর বলটার সাথে একবার হচ্ছে সাইন আলফা আর অপর বলটার সাথে একবার হচ্ছে কস আলফা। এখন দেখো থিটা এর মান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, লব্ধিটা কি আছে পি বলের সাথে সমকোণে, তাহলে এই যে থিটা, এই থিটা এর মান কত 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে আমরা এখানে 90 ডিগ্রি বসাই। সো তাহলে এখানে হবে 1090 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, দেখো কিউ সাইন আলফা ভাগ হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। সো এবার দেখো আমরা জানি যে 1090 ডিগ্রির মান হচ্ছে কোনো কিছু নিচে জিরো আছে, 1090 ডিগ্রির মানে হচ্ছে উপরে কিছু আছে যাই থাকুক না কেন, বাট নিচে জিরো আছে। দেখো এইটা আর এইটা যদি সমান হয়ে থাকে তাহলে 1090 ডিগ্রির সংজ্ঞা হচ্ছে নিচে মাস্ট বি জিরো, আর এই দুইটা যদি সমান হয় তাহলে এইটা নিচে যেটা আছে এটাও জিরো। তার মানে আমি এখানে বলতে চাচ্ছি যে এইটার যে ভ্যালু, এই যে এইটার যে ভ্যালু আর এইটার যে ভ্যালু, এই দুইটা ভ্যালু সমান। দুইটা অনুপাত যখন সমান হয় তখন তাদের হরগুলো সমান হয়, লবগুলো সমান হয়, মানে এই দুইটা হবে সমান, বা হরগুলা সমান হয়, এটার লবগুলা সমান নাও হইতে পারে, বাট অসংজ্ঞায়িতের নিচে মাস্ট বি হচ্ছে জিরো থাকবে, আর এটা যদি এটা সমান তাহলে এটা মাস্ট বি জিরো সমান। এইখান থেকে তাহলে আমরা পরবর্তীতে লিখতে পারি যে সুতরাং পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, বা কিউ কজ আলফা পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু জিরো, বা কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু হবে মাইনাসের পি, তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস পি বাই কিউ। অর্থাৎ দেখো cos আলফার মান হবে যেই বলটা লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ করছে সে থাকবে উপরে আর অপর বলটা নিচে। এটাই এখানে বলা হয়েছে, কোন বল লব্ধির সাথে সমকোণ করলে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস যার সাথে সমকোণ থাকে সে বলটা উপরে, অপর যে বলটা সে বলটা নিচে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক প্রশ্নে আমরা দেখতে পারবো এই কথাটা লেখা আছে যে লব্ধির সাথে এই বলটা সমকোণে আছে। এবার কেস 2, বলের মান যদি পরিবর্তন করার পর দেখলাম যে বলের দিকের কোনো পরিবর্তন হয় নাই, তখন কি করব? বলের মান পরিবর্তন করার পরে দেখলাম যে বলের দিকের কোনো পরিবর্তন হয় নাই, তখন আমরা কি করব? আচ্ছা এবার আসো এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বলের মান পরিবর্তন করছি, বলের দিকের লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় নাই। তো সে এই হচ্ছে আমাদের একটা সামান্তরিক, এবং আরো একটা সামান্তরিক আছে আমাদের এই বরাবর। ওকে ফাইন। সো প্রথমে আমাদের বল ছিল হচ্ছে প্রথম বল পি এবং
এইখানে ছিল কিউ এবং আমাদের লব্ধি ছিল, এবং আমাদের একটা লব্ধি ছিল, লব্ধি ছিল এই বরাবর, লব্ধি ছিল এইটা। সো লব্ধি ছিল হচ্ছে আমাদের আর। কিন্তু পরবর্তীতে আমি এই পি বলটাকে সংযোজন করলাম, কিন্তু একই দিকে যাচ্ছে, কিন্তু অন্যদিকে না। সো পি বলটাকে আমি যদি সংযোজন করে এইটাকে বানাই ফেলছি পি প্রাইম, আর কিউ বলটাকে পরিবর্তন করে এইটাকে বানাইছি কিউ প্রাইম। পরিবর্তন বলতে এর সাথে কিছু যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি, গুণ করতে পারি। কিন্তু দেখলাম যে লব্ধিটা আগে যে দিক দিয়ে যাচ্ছিল, এই যে এই বরাবর, এখনো ঠিক এই বরাবরই যাচ্ছে। সো লব্ধিটা এখনো ঠিক এই বরাবরই যাচ্ছে, ঠিক আছে। লব্ধির মানের হয়তো বা চেঞ্জ হয়েছে, বাট একই দিকে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কি বলতে পারি? এখন দেখো, আমরা যদি এই দুইটা সামান্তরিককে দেখি, তাহলে আমি দেখতে পারি দুইটা সদৃশ সামান্তরিক। আর আমরা জানি যারাই সদৃশ তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তেমন হচ্ছে আমি যদি এখানে পি বলটা নেই, তাহলে পি এর অনুরূপকে পি প্রাইম, আবার যখন কিউ বলটা নিব তখন কিউ এর অনুরূপকে কিউ প্রাইম। তাহলে এই দুইটার অনুপাত সমান। সো এইটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি। এটাই আমাদের এইখানে বলে দিয়েছে যে প্রথম বল ভাগ পরিবর্তিত বল, দ্বিতীয় বল ভাগ তার পরিবর্তিত বল। সো আমি এখানে প্রথম লিখে দিই তোমাদের সুবিধার্থে, আর এটা হবে দ্বিতীয় বল ভাগ তার পরিবর্তিত বল। সো আমাদের এই হচ্ছে কেস নাম্বার 2। এবার দেখো, এই দুইটা কেস নিয়ে প্রচুর অঙ্ক করা যায়। কিভাবে? চলো আমরা একটু করি। দেখো, ঢাকা বোর্ডে 2023 সালে এখান থেকে প্রশ্ন আসছে, সলভ করা ট্রাই করি। কি বলছে? দুটি বলের লব্ধি 12 নিউটন, যা ক্ষুদ্রতর 5 নিউটন বলের উপর লম্ব। বৃহত্তর বল কত? বৃহত্তর বল আমি জানি না, ধরলাম এই বলটা হচ্ছে পি। এখন আমরা জানি যে দুইটা বলের লব্ধি দেওয়া আছে হচ্ছে 12 নিউটন, দুইটা বলের লব্ধি দেওয়া আছে 12 নিউটন, যা ক্ষুদ্রতর 5 নিউটন বলের উপর লম্ব। বৃহত্তর বলটি কত সেটা এখন আমাদেরকে বের করতে হবে। এখন আমরা এইখান থেকে কিন্তু যেই জিনিসটা পাই সেটা হচ্ছে ক্ষুদ্র বলের উপর লম্ব। তাহলে আমরা বড় বল যদি পি ধরি, তাহলে আমরা এখানে প্রথমেই লিখে ফেলতে পারি যে cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ক্ষুদ্র বল ভাগ হচ্ছে বড় বল। এটা আমরা শুরুতেই লিখে ফেলতে পারি। এখন দেখো, এখান থেকে কিন্তু আমরা পাইলাম না। আমার যে আলফার মান দেওয়া থাকতো, তাহলে পি এর মান বের করতে পারতাম। তাহলে পি এর মান কোথায় বের করা যায়? দেখো, এখানে লব্ধির মান দেওয়া আছে, তাহলে মাস্ট বি লব্ধির সূত্র করতে হবে। তাহলে আমরা লব্ধির সূত্র করি, চলো। সো আমরা জানি লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু প্রথম বল স্কয়ার প্লাস দ্বিতীয় বল স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল ইন্টু দ্বিতীয় বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে কস আলফা। এখন দেখো, এই কস আলফা এর মান কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি। এটার মান অলরেডি বের করা আছে। কত? এইটার মান হচ্ছে -5 ভাগ হচ্ছে পি। সো তাহলে আমরা এইটার পরিবর্তে এটা লিখতে পারি -5/p। আচ্ছা, যদি তাই হয় তাহলে এবার দেখো, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 144 ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার প্লাস 5k স্কয়ার করলে 25। এবার এখান থেকে এই পি আর এই পি কিন্তু কাটাকাটি যাচ্ছে। এবার এখানে এই 5 5 25, 25 দুগুণা হচ্ছে 25 দুগুণা 50, আর এই মাইনাসের জন্য মাইনাসের 50। তাহলে আমরা এখান থেকে তাহলে পাচ্ছি, এখান থেকে দেখো মাইনাসের 25 থাকে, যেটা এই পাশে এসে প্লাস হবে। তাহলে পি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 144 প্লাস 25, তার মানে হচ্ছে 169। 169 কে রুট করলে নিঃসন্দেহে কত আসবে? 13 আসবে। সো তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর হচ্ছে কত? 13। সো হয়ে গেল আমাদের এই প্রশ্নটির উত্তর। পরের প্রশ্ন, এফ এবং 2f মানে দুইটি সমবিন্দু বলের লব্ধি ক্রিয়াদিক এবং একই বিন্দুকে ক্রিয়ারত 2f এবং 2f প্লাস 2 বলদের লব্ধির ক্রিয়াদিক একই। তাহলে দেখো, আমাদের f এবং 2f এর লব্ধির যে ক্রিয়াদিক, আবার আমাদের পরবর্তীতে বলছে 2f এবং 2f প্লাস 2 এদের লব্ধির ক্রিয়াদিক একই। তার মানে লব্ধির দিকের কোনো পরিবর্তন হয়নি। বলছে f এর মান কত? তাহলে আমরা যদি এই দুইটাকে সদৃশ ধরি, ধরলাম f এর সদৃশ হচ্ছে f প্রথম বল, আর দ্বিতীয় ক্ষেত্রের প্রথম বল হচ্ছে 2f, আর এইখানে 2f হচ্ছে দ্বিতীয় বল, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 2f প্লাস 2। তাহলে আমরা জানি f বল ভাগ তার পরিবর্তিত বল, আবার 2f বল ভাগ তার পরিবর্তিত বল, অর্থাৎ 2f প্লাস 2। তাহলে এবার আমরা এখান থেকে কি পাই? দেখো, এখান থেকে
এই এফ আর এফ কাটাকাটি চলে যায়, তাহলে আমার এখানে থাকতেছে 2 আর এইটা মিলে হবে 4f, এখানে থাকতেছে 2f প্লাস 2, সো 2f টা এই পাশে এসে বিয়োগ হইলে 2f ইজ ইকুয়াল টু 2, সো f এর মান তাহলে কত পাচ্ছি 1, সো তাহলে এটার জন্য অ্যান্সার হচ্ছে কত 1 হচ্ছে এটার জন্য অ্যান্সার, রাইট? ওকে, এবার আসো পরের প্রশ্নে। কোন বিন্দুতে পি এবং 2p মানে দুইটা বল ক্রিয়াশীল, প্রথম বলটাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে পি বলটাকে করা হয়েছে 2p, দ্বিতীয় বলের সাথে 8 একক বৃদ্ধি করা হয়েছে, সো দ্বিতীয় বল 2p ছিল, এখন হয়ে গেছে 2p প্লাস 8, তাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকলে পি এর মান কত? তাহলে এবার দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, পি ভাগ হচ্ছে 2p ইজ ইকুয়াল টু হচ্ছে 2p ভাগ হচ্ছে 2p প্লাস 8, এটা লেখা যায় পরিবর্তিত বল হিসাব করে। আচ্ছা, তাহলে আবার আগের মতো এইটা এটা কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের কত 4, সরি এইটা আর এটা কেন, এটা আর এটা কাটা যায়, ঠিক আছে? ওকে, সো আমরা এইটা আর এটা কাটবো, তাহলে দেখো 2p আর এটা মিলে হবে 4p, আর এখানে হচ্ছে 2p প্লাস হচ্ছে কত 8, রাইট? তার মানে এই 2p যখন এই পাশে আসবে মাইনাস হয়ে 2p হবে 8, তো p এর মান কত হবে 4, সো তাহলে অ্যান্সার হবে কত এটার জন্য 4। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। দেখো কোন বিন্দু থেকে হয়তো দুটি বলের একটির মান অপরটির দ্বিগুণ, একটা হচ্ছে p আর একটা হচ্ছে 2p, দ্বিগুণ, তাদের লব্ধি ক্ষুদ্রটির উপর লম্ব যদি হয় তাহলে আমরা লিখতে পারবো cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ক্ষুদ্রটা উপরে আর বড়টা নিচে, যেহেতু ক্ষুদ্রের উপর লম্ব, যার সাথে লম্ব সে উপরে থাকে, বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তাহলে দেখো এখান থেকে মাইনাস হাফ আসে, সো cos আলফা মাইনাস হাফ হলে আলফা এর মান নিঃসন্দেহে কত 120 ডিগ্রি, সো তাহলে অ্যান্সার হচ্ছে এটার জন্য কত 120 ডিগ্রি, শেষ, কমপ্লিট। ওকে, এরপর আসো পরের প্রশ্নে। কোন বিন্দু থেকে হয়তো 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল মানে আলফা এর মান দেওয়া আছে, বৃহত্তর বলটির মান 10 নিউটন, তাদের লব্ধি ক্ষুদ্রটির বলের সাথে সমকোণে থাকলে ক্ষুদ্র বলের মান কত? ধরলাম ক্ষুদ্র বলটা হচ্ছে পি, তাহলে এবার দেখো আমরা জানি cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে যার সাথে সমকোণ সে উপরে, কার সাথে সমকোণ পি এর সাথে সমকোণ, আর অপর বলটাকে বৃহত্তর বল কত 10 নিউটন, তাহলে cos 120 ডিগ্রির মান আবার আমরা জানি মাইনাস হাফ, তাহলে এবার দেখাই পারে দুই পাশে মাইনাস মাইনাস কাটা যায়, এটা কাটলে হয় 5, সো পি এর ভ্যালু তাহলে হবে এখান থেকে 5, সো তাহলে পেয়ে গেলাম আমাদের আরো একটি প্রশ্নের উত্তর। সো অলমোস্ট শেষ, মেবি হ্যাঁ লাস্ট অঙ্ক নাকি আমাদের এখানে আরো একটা অঙ্ক আছে। ওকে, দেখো এই প্রশ্নটা আমাদের টাইপ নাম্বার 1 এ ছিল, সেখান থেকে এটাকে নিয়ে আসছিলাম আমরা। একটি বিন্দুতে ক্রিয়াশীল পি নিউটন এবং 12 নিউটন মানে দুটি বলের লব্ধি দেওয়া আছে 3√6, যার ক্রিয়ারেখা পি এর দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পি এর মান কত? তাহলে আমরা এখান থেকে কি এইটা লিখতে পারবো না যে cos আলফা ইজ ইকুয়াল টু পি এর দিকের সাথে কোণ করে, তাহলে পিটা উপরে আর অপর যে বলটা আছে সেটা হচ্ছে নিচে। আচ্ছা, এবার আবার লব্ধি দেওয়া আছে, সো ঢাকা বোর্ড দেশে যে প্রশ্নটা আসলে এই প্রশ্নটা কিন্তু তার মতোই, তাহলে আমরা এখানে লিখতে পারবো লব্ধি স্কয়ার, এই হচ্ছে আমাদের লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথম বল স্কয়ার প্লাস দ্বিতীয় বল স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল ইন্টু দ্বিতীয় বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের cos, তাদের মধ্যবর্তী কোণের cos এর মান হচ্ছে এটা দেওয়া আছে মাইনাস পি ভাগ হচ্ছে 12। এবার দেখো এখান থেকে এই 12 আর এই 12 কাটাকাটি যায়, তাহলে আমরা এখান থেকে 3 ক্যান্সেল করলে পাই 9, আর এখানে 6, 6 9 54 ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার প্লাস 144, আর এখানে মাইনাসে 2p স্কয়ার। এবার দেখো পি স্কয়ার মাইনাসে 2p স্কয়ার থেকে একটা মাইনাসে p স্কয়ার এই পাশে এসে প্লাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু, এবার এই 54 আর এখানে আছে কত 144, সো ওইটা ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে, তার মানে এখান থেকে কত থাকে 90, সো তাহলে পি এর মান এখান থেকে কত বের হবে √90, সো √90 এর মান কত হতে পারে দেখো তো, √100 এর মান হচ্ছে 10 আর √81 এর মান হচ্ছে 9, তাহলে √90 হবে যেহেতু এটা 81 আর 100 এর মাঝে, তাহলে √90 হবে 9 আর 10 এর মাঝে, 9 আর 10 এর মাঝে কেবল একটা সংখ্যাই আছে, সো 9.49, সো এটাই অবশ্যই অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার হবে এটার জন্য বি নাম্বার।
সো দেখছো, লাস্ট কোশ্চেন, কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানে দুইটি বলের লব্ধি 20 নিউটন যা পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে কি এর মান 25 হলে, তাহলে এইটাও সেম প্রশ্ন। সো তাহলে এটা তোমরা অবশ্যই নিজেরা করে ফেলবা, ডু ইট সেলফ। ওকে, সেম প্রশ্ন ঢাকা বোর্ড 23-এ আসছে, সেম প্রশ্ন এইখানে আসছে, সেম প্রশ্ন আবারও আসছে। সো আই হোপ তোমরা এটা পারবা, এবং এর মাধ্যমে আমাদের দুইটি টাইপ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় টাইপে। চলে আসলাম আমাদের টাইপ নাম্বার 3-তে। টাইপ নাম্বার 3-তে আমাদের রয়েছে লম্বাংশের উপপাদ্য। সো লম্বাংশের উপপাদ্যটা এখানে লেখা আছে, এরপর আমরা সহজভাবে এটাকে একটু বিবৃত করার ট্রাই করব, যেন আমরা প্রবলেমগুলো সলভ করব। কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের কোন নির্দিষ্ট দিকের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই বলদ্বয়ের লব্ধির একই দিকে লম্বাংশের সমান। সো বইয়ের এই সংজ্ঞা দেখে অনেকে একটু ভয় পেতে পারো, এই জন্য আমি তোমাদেরকে একটু সহজভাবে আরেকটু সংজ্ঞা লিখে দেই। সো এখানে আমাদের কোন একটি নির্দিষ্ট দিকে, আমি একটু কোন নির্দিষ্ট বিন্দুতে আমি আরেকটা সংজ্ঞা লিখে দিচ্ছি। কোন নির্দিষ্ট বিন্দুতে কোন নির্দিষ্ট দিকে কোন নির্দিষ্ট দিকে কতগুলো বলের লব্ধির আনুভূমিক উপাংশ, লব্ধির আনুভূমিক বা উলম্ব উপাংশ, বা আমি উপাংশই যদি বলি, উপাংশ হবে ওই বলগুলোর ওই দিকে উপাংশের সমষ্টির সমান, সমষ্টির সমান। অর্থাৎ মনে করো যে আমার কোন একটা নির্দিষ্ট দিক আছে, সেই দিক বরাবর আমাদের পি কিউ আর তিনটা বল যদি থাকে, বা পি কিউ এস এই তিনটা বল যদি থাকে, তাদের আনুভূমিক উপাংশগুলো যোগ করলে আমরা পাবো তাদের লব্ধির আনুভূমিক উপাংশ, এবং তাদের উলম্ব উপাংশগুলো যোগ করলে আমরা পাবো তাদের লব্ধির উলম্ব উপাংশ। আর যে কোনো একটা বলকে নির্ণয় করতে হলে তার যে দুইটা উপাংশ আছে, এই দুইটা উপাংশ পেলেই আমরা সেই বলটাকে নিঃসন্দেহে বের করে ফেলতে পারি। জাস্ট উপাংশগুলোকে বর্গ করে যোগ করে রুট করতে হবে। চলো তাহলে আমরা একটু বের করা ট্রাই করি, বা একটু দেখা ট্রাই করি যে কিভাবে বের করা যায়। ওকে, আমি এটাকে একটু তোমাদের জন্য একটু আলাদা করে মার্ক করে রেখে যাচ্ছি। ওকে, এবার চলো আমাদের এখানে আমরা বলবো লম্বাংশের উপপাদ্যের সাহায্যে লব্ধির মান ও দিক আমরা অ্যাকচুয়ালি আসলে কিভাবে বের করি। লম্বাংশের উপপাদ্যের সাহায্যে লব্ধির মান ও দিক কিভাবে বের করা যায়। সাপোজ মনে করো যে কোনো একটা নির্দিষ্ট দিকে আমাদের এই বরাবর একটা বল আছে পি বল, এবং হচ্ছে এই বরাবর আরেকটা বল আছে আমাদের কিউ বল, এই বরাবর একটা বল আছে আমাদের এস বল, এবং এই বরাবর আমাদের লব্ধি বল আছে, বা এই বরাবর আমাদের লব্ধি বলটা আছে, এই বরাবর আমাদের লব্ধি বলটা আছে। তাহলে আমি যদি এদেরকে একটু মার্ক করি, এই হচ্ছে আমাদের পি বল, এই হচ্ছে আমাদের কিউ বল, এই হচ্ছে আমাদের এস বল, এবং এই হচ্ছে আমাদের লব্ধি আর। পি বরাবর আচ্ছা পি বলটাকে আমি একটু অন্য দিকে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। সো আমি পি বলটাকে একটু অন্য দিকে রাখি, পুরো আণবিক বরাবর না নিয়ে আমি ধরি যে পি বলটা আছে এই বরাবর। ওকে, তো এই হচ্ছে আমাদের পি বল। ওকে, এবার দেখো পি কিউ এস এর লব্ধিকে আর, লম্বাংশ উপপাদ্য কি বলতেছে, আর এর আণবিক উপাংশ হবে এই তিনটার আণবিক উপাংশের যোগফলের সমান। আচ্ছা, তাহলে আমরা এইখানে ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের আনুভূমিক তল, এটা হচ্ছে আমাদের আনুভূমিক তল। এখন দেখো এই আনুভূমিক বরাবর, বা এই যে এই বরাবর ধরলাম এটা হচ্ছে ও বিন্দুতে সংঘটিত হয়েছে, এটা হচ্ছে আমাদের এ। তাহলে ও এ বরাবর লম্বাংশের উপপাদ্য অনুসারে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ও এ বরাবর লব্ধির আনুভূমিক উপাংশ। সো লব্ধিটা হচ্ছে কত আর। এবার ধরলাম যে এরা পরস্পর, পি বলটা এই আনুভূমিকের সাথে হচ্ছে যে কোণটা করে সেটা হচ্ছে θ1,
কিউ বলটা যে কোণটা করে সেটা হচ্ছে θ2। এই যে এস বলটা যে কোণটা করে সেটা হচ্ছে θ3, এবং লব্ধি যে কোণটা করে সেটা হচ্ছে থিটা। তাহলে দেখো লব্ধি কত কোণ করে? থিটা কোণ করে। তাহলে লব্ধির ও এ বরাবর উপাংশ কত হবে? আনুভূমিক উপাংশ হবে আর cos থিটা। তাহলে আমাদের প্রথম বলটা আছে পি বলটা কত কোণ করছে? θ1। এইটার আনুভূমিক উপাংশ পি cos θ1। দ্বিতীয় বল যেটা আসছে কিউ, এইটা হচ্ছে করছে কিউ cos θ2। তৃতীয় বল হচ্ছে এস, এটা হচ্ছে করছে কিউ cos θ3। সিমিলার ভাবে আমি যদি আর সাইন থিটা গুলো বের করি, তাহলে সাইন থিটার মান হবে এই বলগুলোর যে উলম্ব উপাংশ আছে সেই উলম্ব উপাংশগুলোর যোগফলের সমান। এই উলম্ব উপাংশগুলোর যোগফলের সমান। আচ্ছা, এবার আমরা দেখো, যখন আমরা আমার কাছে দেওয়া থাকে পি বলের মান, কিউ বলের মান, এস বলের মান, θ1 θ2 θ3, এই তিনটা জিনিস আমার কাছে দেওয়া থাকবে। দেওয়া থাকলে কি আমরা এইগুলা ক্যালকুলেশন করে এইটার মান পাবো। সাপোজ এইটার মান পাইলাম, আচ্ছা ধরা লাগবে না, এইটার মান আর এইটার মান পাইলাম। পাওয়ার পরে দেখো এইটার মান যদি হয় হচ্ছে, এইটার মান যদি হয় এক্স আর এইটার মান যদি হয় ওয়াই, সো এটাকে ধরলাম 1 নাম্বার ইকুয়েশন, এটাকে ধরলাম 2 নাম্বার ইকুয়েশন। এবার 1 এবং 2 আমরা যদি বর্গ করে যোগ করে দেই, তাহলে দেখো এখানে পাবো আর স্কয়ার cos স্কয়ার থিটা, এখানে আর স্কয়ার sin স্কয়ার থিটা, যেখান থেকে আর স্কয়ারটা কমন যায়, এখানে থাকে cos স্কয়ার থিটা আর এইখানে থাকে sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা মান হচ্ছে 1। সো আমরা r এর মান পেয়ে গেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার রুট ওভার, দ্যাটস ইট। সো এইটাই হচ্ছে আমাদের লব্ধির, এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। ঠিক আছে, এই মাধ্যমে আমরা লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে আমরা লব্ধির মানটা এইভাবে বের করতে পারি। একই রকম ভাবে আমরা যদি আরো একটা কাজ করি, 2 নাম্বার সমীকরণকে যদি আমরা ভাগ করি 1 নাম্বার সমীকরণ দিয়ে, 2 নাম্বার সমীকরণ আছে উপরে আর sin থিটা আর নিচে আছে আর cos থিটা, আর এই পাশে আছে আমাদের উপরে y, নিচে আছে x। তাহলে দেখো আর আর কাটা যায়, সো tan থিটা ইকুয়ালটা হচ্ছে y বাই x। সো লব্ধির দিক বলতে তো আমরা tan থিটার মান বের করেই তারপরে দিকটা নির্দেশ করি। তাহলে এটা হচ্ছে লব্ধির দিক নির্ণয় সূত্র। তাহলে লম্বাংশের সূত্র দিয়ে আমরা কিন্তু এইভাবে লব্ধির মান আর দিক বের করব। নেক্সট ক্লাসে সিকিউ যখন আমরা করব, তখন আমরা এই প্রসিডিউরে যে বা এই প্রসেসের মাধ্যমে আমরা 3টা বল অথবা তার থেকে আরো বেশি বলের জন্য লম্বাংশের উপপাদ্যের মাধ্যমে ক্ষেত্রফল লব্ধির মানটা বের করব। এবার দেখো এমসিকিউতে আমরা যে প্রশ্নগুলো নরমালি আসে সেগুলো আমরা একটা শর্টকাটের মাধ্যমে উত্তর বলে দিতে পারি। সেই ক্ষেত্রে 2টা শর্ত আছে। এটা হচ্ছে বলগুলো সমান্তরাল হয়, সমান্তরাল না, বলগুলোর মান সমান্তর ধারায় থাকে। ঠিক আছে, বলগুলোর মান সমান্তর ধারায় থাকে। এই ক্ষেত্রে যখন সমান্তর ধারায় থাকে এবং এদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি, সো বলগুলোর মান থাকে কোথায়? সমান্তর ধারায়। বলগুলোর মান থাকে সমান্তর ধারায় এবং তাদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। এই 2টা শর্ত যখন মানে, তখন তারা এই 2টা শর্ত মানবে, এই একটা শর্ত এবং এই হচ্ছে আরেকটা শর্ত, তখন আমরা অ্যান্সারটা সরাসরি বলে দিতে পারবো। অ্যান্সার হবে লব্ধির মান হবে √3 ইন্টু সাধারণ অন্তর। এখন দেখো আমাদের এই যে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এটা এইভাবে না বলে ডিরেক্ট বলেও দিতে পারে যে তারা হচ্ছে কোন একটা সমবাহু ত্রিভুজের বাহু বরাবর কাজ করে। সমবাহু ত্রিভুজের বাহু বরাবর কাজ করে, সমবাহু ত্রিভুজের বাহু বরাবর কাজ করে। মনে রাখবা সমবাহু ত্রিভুজের বাহু বরাবর যে কাজ করে তার মানে হচ্ছে PQR এইটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। এটার মানে হচ্ছে বল তিনটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এটা মাথায় রাখবা। যেরকম মনে করো অ্যাজ এক্সাম্পল আমাকে বলছে যে একটা বল হচ্ছে পি বল, একটা বল হচ্ছে 2p বল, একটা বল হচ্ছে 3p বল, এবং বলছে তারা পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করে। তাহলে তাদের জন্য অ্যান্সার হবে r √3 ইন্টু তাদের সাধারণ অন্তর হচ্ছে p, একেবারে বলা যায়। অথবা মনে করো একটা বল হচ্ছে p প্লাস কিউ, একটা বল হচ্ছে p আর আরেকটা বল হচ্ছে p মাইনাস কিউ, তাহলে এবং তারা পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করে। তাহলে এইটার ক্ষেত্রে লব্ধিটা সরাসরি বলতে পারবো √3 ইন্টু কিউ।
কারণ দেখো এখানে কিউ করে কমতেছে, এটা থেকে এটা কিউ কম, এটা থেকে এটা কিউ কম, তো এটাও একটা সমান্তর ধারা মেনটেন করছে, সো কিউ করে কমতেছে। অথবা সরাসরি আমাকে বলতে পারে একটা হচ্ছে 2 নিউটন, একটা হচ্ছে 4 নিউটন, একটা হচ্ছে 6 নিউটন এবং 120 ডিগ্রি কোণে কাজ করে। তাহলে আর এর মান হবে √3 ইন্টু 2, কারণ এখানে 2 করে বাড়তেছে প্রতিবার। তাহলে এই চেঞ্জ গুলো দেখে আমরা সরাসরি উত্তর বলতে পারবো। বাট যদি এই চেঞ্জ গুলো সরাসরি না দেওয়া থাকে তাহলে এই শর্টকাটটা ইউজ করা যাবে না, কারণ আমাদের সরাসরি যে কাজটা করতে হবে, সরাসরি আমাদেরকে এই যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে অঙ্ক করতে হবে। সো এমসিকিউতে নরমালি আমাদের প্রসেস করতে হয় না, এটা দিয়ে হয়ে যায়। চলো আমরা দেখি এখান থেকে কি কি প্রশ্ন আসে। আমাদের এখানে বলছে এবিসি সমবাহু ত্রিভুজ, তো যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে তাহলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করে। এবার দেখো 3p 5p 7p, তার মানে কি সমান্তর ধারায় আছে না, এটা থেকে এটা 2p বাড়ছে, আবার এটা থেকে এটা আবার 2p বাড়ছে, তাহলে আমাদের বলছে লব্ধি কত হবে। তাহলে আমাদের লব্ধি হবে হচ্ছে √3 ইন্টু 2p করে বাড়ছে, তাহলে 2√3p হচ্ছে অ্যান্সার, যেটা কিনা আমাদের সি নাম্বার অপশনে আছে। ঠিক আছে, যেটা কিনা আমাদের সি নাম্বার অপশনে আছে। পরের প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের বাহুতল সমান্তরালে একই সমবিন্দুতে কার্যরত 6, 10, 14 মানে কত 4 করে বাড়ছে, লব্ধির মান কত? তাহলে অ্যান্সার হবে √3 ইন্টু 4 মানে হচ্ছে কত 4√3। সো 4√3 আছে আমাদের এই যে প্রথম অপশনটিতেই। সো তাহলে আমরা আরো একটা প্রশ্ন উত্তর পাইলাম। পরের প্রশ্ন, ওকে নাই আর নাই। সো তাহলে আমাদের 3 নাম্বার টাইপ কমপ্লিট। এবার আসো টাইপ নাম্বার 4, আমাদের অলরেডি 1 ঘন্টা ক্রস হয়ে গিয়েছে, 3টা টাইপ আমাদের কমপ্লিট। সো আশা করি আমাদের এই বাকি যে টাইপগুলো রয়েছে 4টি টাইপ, এগুলো আমরা আরো 1 ঘন্টার ভিতর হয়ে যাবে। সো স্থিতিবিদ্যা থেকে একটু তুলনামূলক কম এমসিকিউ পরীক্ষা আসে, বাট সিকিউ এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো বল জোটের সাম্যাবস্থা, বল জোটের সাম্যাবস্থা আমাকে এখানে একটা খুবই দারুণ একটা কথা বলছে, এই কথাটা এখন আমাদের ভালো করে বুঝতে হবে। কোন সমতলে একটি বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত 3টি বল যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রত্যেকটি বলের মান হবে অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। সো আমাদের কি বলছে যে কোন একটা নির্দিষ্ট সমতলে একটা নির্দিষ্ট বিন্দুতে 3টা ভিন্ন রেখা বরাবর যদি 3টা বল ক্রিয়া করে সাম্যাবস্থা তৈরি করে, তাহলে যে কোনো একটি বলের মান হবে অপর দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। ওকে, যেমন হচ্ছে সাপোজ আমরা একটা এক্সাম্পল দেখাই, এই হচ্ছে আমাদের একটা সমতল, এই সমতলের উপর 3টা বল আছে, একটা পি বল, একটা হচ্ছে কিউ বল, একটা হচ্ছে আর বল, একটা হচ্ছে পি বল, একটা হচ্ছে কিউ বল, একটা হচ্ছে আর বল। এখন এই 3টা বল যে এখানে কাজ করছে, আচ্ছা ওই লাইনটা কি লেখা আছে? ওকে আছে। সো এই 3টা বল যে কাজ করতেছে, ধরলাম যে পি বলের অপোজিট কোণটা হচ্ছে আলফা, কিউ বলের অপোজিটে আছে বিটা এবং আর বলের অপোজিটে আছে হচ্ছে গামা। এখন আমাকে বলতেছে পি বলটা হচ্ছে অপর দুইটা বল অর্থাৎ কিউ এবং আর এর যে মধ্যবর্তী কোণ আলফা, এটার সাইনের সমানুপাতিক। সিমিলার ভাবে কিউ বলটা হবে হচ্ছে সাইন বিটা এর সমানুপাতিক, সিমিলার ভাবে আর বলটা হবে সাইন গামা এর সমানুপাতিক। এখন সমানুপাতিক চিহ্নগুলো যদি উঠাই, এখান থেকে আমরা পাবো পি ইজ ইকুয়াল টু, সাপোজ সমানুপাতিক ধ্রুবক আসছে কে, তাহলে এখান থেকে সাইন আলফা, এখান থেকে আমরা পাবো হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কে সাইন বিটা, আর এখান থেকে হচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে কে সাইন গামা। তাহলে এবার এখান থেকে আমরা কে এর মানটা পাই হচ্ছে পি বাই সাইন আলফা, এখান থেকে আমরা কে এর মানটা পাবো হচ্ছে কিউ বাই সাইন বিটা, এখান থেকে আমরা কে এর মান পাবো হচ্ছে আর বাই সাইন গামা। এবং এই 3টা যেহেতু আমার একই সিস্টেমে একটা সমতলে আছে, সো এই সমানুপাতিক ধ্রুবকগুলোর মান সেম হবে। সো এখান থেকে তাহলে আমরা লিখতে পারবো পি বাই সাইন আলফা সমান হচ্ছে কিউ বাই সাইন বিটা সমান হচ্ছে আর ভাগ হচ্ছে সাইন গামা। ওকে ফাইন। সো এবার দেখো, এবার আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এটা খুবই মোস্ট এই লাইনটা পারলে এই টাইপের সকল অঙ্ক আমাদের নখদর্পণে।
কোন বিন্দুতে তিনটা বল কাজ করে সাম্যাবস্থা তৈরি করলে যে কোনো দুইটা বলের লব্ধি হবে তৃতীয় বলটি। কোন একটা বিন্দুতে সাম্যাবস্থা, কোন একটা বিন্দুতে তিনটা বল কাজ করছে, কোন একটা বিন্দুতে তিনটা বল কাজ করছে এবং তারা সাম্যাবস্থা তৈরি করছে, তাহলে যে কোনো দুইটা বলের লব্ধি হবে তৃতীয়টি। সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে এই যে পি বল, এই যে কিউ বল আর এই যে আর বল, এই তিনটা বলের লব্ধির মান হবে আন্ডা। তাই হয় তাহলে দেখো এখান থেকে আমরা এটা বলতে পারি না যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আর, তাহলে এইটা দ্বারা কি বোঝায়? এই লাইনটা দ্বারা এইটাই বোঝাচ্ছে পি এবং কিউ এর লব্ধি হবে আর, কিন্তু দিক হবে উল্টা। পি প্লাস কিউ এর লব্ধিটা যেদিকে, আর এর দিকটা হবে তার উল্টো দিকে, যেহেতু এখানে মাইনাস আছে। ঠিক আছে, পি এবং কিউ এর লব্ধি হবে আর। সো মানগত যদি হিসাবে তাকাই তাহলে পি আর কিউ এর লব্ধি আর, এটা নিঃসন্দেহে সত্য কথা। ঠিক আছে, আর দিকের কথা বললে এইটা যেদিকে যাচ্ছে আর হচ্ছে তার উল্টো দিকে যাবে, কারণ এখানে মাইনাস আছে। ঠিক আছে, আচ্ছা সিমিলার ভাবে আমরা যদি পি আর কিউ না নিয়ে পি এবং আর নেই, পি এবং আর যদি নেই তাহলে আমাদের এখানে কিউ থাকে, তাহলে কিউ এর ক্ষেত্রে সেই একই কথা বলা যায়। অথবা আমি যদি কিউ এবং আর নেই, যদি নেই তাহলে এইখানে হচ্ছে আমাদের পি থাকে, এটার জন্য একই কথা বলা যায়। তাহলে তুমি প্রশ্ন হচ্ছে কোন দুইটাকে বল ধরবা, কোনটাকে লব্ধি ধরবা? এই যে দেখো, যাদের মধ্যবর্তী কোণ বের করতে হবে তাদের বল ধরতে হবে, আর অবশিষ্ট যেটা বাকি থাকবে সেটাকে লব্ধি ধরে আমরা আমাদের যে লব্ধি সূত্রটা আছে সেই লব্ধি সূত্রটা অ্যাপ্লাই করে দিব। চলো আমরা একটু দেখি বের করা যায় কিনা। রাজশাহী বোর্ড 2023 আসছে। √3, 1 এবং 2 মানে তিনটা বল একটা বিন্দুতে ক্রিয়ারত করে সাম্যাবস্থা তৈরি করছে। প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? তাহলে প্রথম দুইটা বলকে আমরা ধরবো হচ্ছে বল, এদেরকে ধরবো আমরা বল, আর দ্বিতীয় যেটা আছে এইটাকে ধরবো হচ্ছে কি আমরা লব্ধি। তাহলে আমরা কি জানি? আমরা জানি লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু প্রথম বলের স্কয়ার প্লাস দ্বিতীয় বলের স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল ইন্টু দ্বিতীয় বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস, আচ্ছা তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 2 কে স্কয়ার করলে 4, √3 কে স্কয়ার করলে 3 প্লাস 1 প্লাস 2 √3 cos আলফা। সো দেখো এখানে 4 থাকে, যেটা এই পাশে মাইনাস হয়ে যাবে। সো আলটিমেটলি অন্য পাশে কিছুই থাকে না, cos আলফা এর মান হবে কত? 0। cos কত এর মান? 0। 90 ডিগ্রি এর মান 0। তাহলে আলফা এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। কোথায় আছে? প্রথম অপশনে আছে। হয়ে গেল না? এরপরে দেখো পরের প্রশ্ন। 5, 7, 8 তিনটা বল একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে 8 নিউটন এবং 5 নিউটন বলদের মধ্যবর্তী কোণ কত? তাহলে 8 নিউটন এবং 5 নিউটনকে বল ধরবো আর 7 নিউটনকে আমরা ধরবো লব্ধি। তাহলে সিমিলার হবে লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু প্রথম বল স্কয়ার দ্বিতীয় বল স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম বল ইন্টু দ্বিতীয় বল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস, তাহলে কস আলফা। আচ্ছা তাহলে এইখানে হয় 49, এইখানে 8 কে স্কয়ার করলে 64, 5 কে স্কয়ার করলে 25 প্লাস 5 8 40, 40 দুগুণা 80 cos আলফা। তাহলে এবার দেখো আমাদের এইখানে থাকতেছে হচ্ছে 64 আর 25 মিলে 89 থেকে 49 বাদ গেলে থাকতেছে মাইনাসের 40। তাহলে এইটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, সো মাইনাসের 40 ইজ ইকুয়াল টু 80 cos আলফা। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি cos আলফা এর মান হবে -1/2, আর -1/2 যদি হয় আলফা এর মান নিঃসন্দেহে 120 ডিগ্রি। সো তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 120 ডিগ্রি। হয়ে গেল। পরেরটা, পি মানে তিনটা সমান বল একতলীয় বল সাম্যাবস্থায় থাকলে এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে দেখো দুইটা সমান বল যদি এই একটা বিন্দুতে কাজ করে তাহলে ঘটনা কি ঘটবে? দুইটা সমান সমান বল যদি একটা বস্তুকে থামায় রাখতে চায় তাহলে অবশ্যই তাদের পরস্পর বিপরীত দিক থেকে কাজ করতে হবে, রাইট? একেবারে সমান সমান কোণ করে। সেটা পি বল হইলে এটা পি বল হইলে অবশ্যই তাদের মধ্যবর্তী কোণগুলো সেম হইতে হবে, তাহলেই কিন্তু আমার কি হবে? এরা সাম্যাবস্থায় থাকবে। ঠিক একই রকম ভাবে
আমার যদি বল যদি হয় তিনটা, তাহলে এই তিনটা বলের মধ্যবর্তী কোণ সমান হইতে হবে। এই তিনটা বলের মধ্যবর্তী কোণ সমান হইতে হবে, অর্থাৎ এইটা 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 সমান হইতে হবে। তাহলে দেখো, তাহলে 360 ডিগ্রিকে সমান 3 ভাগে ভাগ করলে হবে 120 ডিগ্রি করে। 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটার জন্য অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। আর যদি 4টা বল দিত তাহলে 90 ডিগ্রি করে হইতো। 5টা বল দিত তাহলে 360 কে 5 দিয়ে ভাগ দিতাম, অর্থাৎ সমান সমান কোণ হইতে হবে যদি সাম্যাবস্থায় রাখতে চাই। ওকে, এবার আমরা নেক্সট প্রশ্ন। 2√5 3 মানে 3টি বল কাজ করে, এটা পরস্পর ভারসাম্য সৃষ্টি করে প্রথম উক্ত দুইটা বল। তাহলে এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। সো একেবারে সেম প্রশ্ন আমরা আরো দুইটা আগে করে আসছি। সো এই 2 এবং √5 কে ধরবো পি আর কিউ, আর এই 3 মানের যে বলটা আছে এটাকে ধরবো লব্ধি। তারপরে সেম ভাবে অঙ্ক করলেই হয়ে যাবে। ওকে, কোন বিন্দুতে 1 2 √3 তিনটা বল আছে সাম্যাবস্থায়, শেষ দুটি বলের, তাহলে এটাও কি সেম প্রশ্ন। তাহলে 2 এবং √3 কে ধরবো লব্ধি বল, এবং এইটাকে ধরবো হচ্ছে আমরা লব্ধি। ওকে, আমরা দেখি আমাদের এরপরও প্রথম দুইটা বল, তাহলে এইটা তোমরা নিজেরা করবা, এগুলো সেম প্রশ্ন সব। পরের প্রশ্নটাও আমি করে দিচ্ছি, এটাও সেম প্রশ্ন। 3টি বল পি, √3p এবং পি সাম্যাবস্থা থাকলে প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? ওকে, তাহলে এইটা এবং এইটা বল এবং এইটা হচ্ছে কি তাদের লব্ধি। সো এখন আমরা জানি লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু প্রথম বল স্কয়ার প্লাস দ্বিতীয় বলের স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম বল ইনটু দ্বিতীয় বল ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos। এবার দেখো, তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি? আমাদের এখানে এই পি স্কয়ার এবং এই পি স্কয়ার কিন্তু গায়েব। আচ্ছা, তাহলে এবার এইখানে থাকতেছে কত? 3p স্কয়ার লিখে দিলাম, এটা মাইনাস হয়ে যাবে যেহেতু এই পাশে আসছে। আর এইখানে আছে আমাদের এখানে আছে 2√3 p স্কয়ার cos আলফা। ওকে, তাহলে মানে আমরা যদি পি স্কয়ার বাদ দিই, cos আলফা ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে পাবো মাইনাসের 3p স্কয়ার ভাগ 2√3p স্কয়ার। এবার দেখো, কাটাকাটি করলে একটা মাইনাস তো থাকবেই, পি স্কয়ার আর পি স্কয়ার কাটাকাটি যায়, কাটাকাটি করলে উপরে একটা √3 থাকে আর নিচে 2 থাকে, তাহলে -√3/2। কারণ cos কত এর মান? -√3/2। cos 150 ডিগ্রির মান আছে? হ্যাঁ আছে। তাহলে আলফা এর ভ্যালু হবে 150 ডিগ্রি, যেটা কিনা আছে আমাদের এই যে ডি নাম্বারে। সো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তাহলে সেম, এইখানে যে অঙ্কগুলো করলাম। সো এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আরো একটি টাইপ নাম্বার 4 কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের টাইপ নাম্বার 5, অর্থাৎ লামির উপপাদ্যে। দেখো, লামির উপপাদ্যের ব্যাখ্যা কিন্তু আমরা অলরেডি বলজটের সাম্যাবস্থায় শুরুতে দেখে এসেছি। তো আমরা আরেকবার একটু এখান থেকে দেখে নিতে পারি। দেখো, আমাদের বলজটের সাম্যাবস্থায় মূলত আমরা এইটা ভালো করে শিখেছি, এটা থেকে অঙ্কগুলো করেছি, বাট লামির উপপাদ্যটা শুরুতে আলোচনা হয়েছে এখানে। সো কি ছিল? কোন সমতলে একটি বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত 3টা বল যখন সাম্যাবস্থায় থাকে, তখন তার প্রত্যেকটি বলের মান হবে অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তো সেখান থেকে আমরা দেখলাম যে এই যে পি কিউ আর এই 3টা বলের মধ্যবর্তী কোণ আলফা বিটা গামা হলে পি হচ্ছে আলফার সাইনের সমানুপাতিক, আর কিউ হচ্ছে বিটার সাইনের সমানুপাতিক, আর হচ্ছে গামা সাইনের সমানুপাতিক। সেখান থেকে আমরা যে একটা সূত্র পাইলাম সেটা হচ্ছে পি বাই সাইন আলফা is equal to q by sin beta is equal to r by sin gamma। এটাই হচ্ছে আমাদের মূলত লামির যে সূত্র, লামির উপপাদ্য থেকে যে মেইন সূত্রটা পাই সেটা হচ্ছে এটা। সো আমাদের তাহলে এইটা নিয়ে কাজ করতে হবে। সূত্রটা কি? p ভাগ হচ্ছে sin আলফা is equal to q ভাগ হচ্ছে sin বিটা is equal to r ভাগ হচ্ছে sin গামা। সো তাহলে আমাদের এই সূত্রটা মূলত ভালো করে শিখতে হবে। সো এইটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, যেখানে আলফা হচ্ছে পি বাদে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, বিটা হচ্ছে কিউ বাদে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, গামা হচ্ছে আর বাদে বাকি দুইটার মধ্যবর্তী কোণ। এবার আসো, এবার আমরা অঙ্ক করি। চলো,
আমাদের বলছে তিনটি সমান সমান বল একটি বিন্দুতে ক্রিয়া করে ওই বিন্দুকে সাম্যাবস্থায় রেখেছে, বলগুলো অন্তর্ভুক্ত কোণ কত। তাহলে একটু আগে আমরা এই প্রশ্নটা দেখেছি, তিনটা সমান সমান বল যদি সাম্যাবস্থায় রাখতে চাই অবশ্যই 120 ডিগ্রি কোণ করে ক্রিয়া করতে হবে। তাহলে অ্যান্সার হবে এটার জন্য 120 ডিগ্রি, 120 ডিগ্রি এন্ড 120 ডিগ্রি। তারপরে কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করেছে, তাদের প্রথম এবং দ্বিতীয়টির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দ্বিতীয় এবং তৃতীয়টির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, বলগুলোর অনুপাত কত। লামির উপপাদ্য দিয়ে তোমার চিত্র আঁকা শিখতে হবে। দেখো প্রথম এবং দ্বিতীয়টির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম বল, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় বল। দ্বিতীয় এবং তৃতীয়টির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, সো এইটার সাথে আবার তৃতীয়টা 120। সো পি বল, কিউ বল, আর বল। প্রথম দ্বিতীয়টার মধ্যবর্তী কোণ 90, দ্বিতীয় এবং তৃতীয়টার মধ্যবর্তী কোণ 120, তাহলে আলটিমেটলি এইটা 150, কারণ তিনটা মিলে আমার কত হবে 360 ডিগ্রি হবে না, তাহলে এইটা আলটিমেটলি 150 হইতেই হবে। আচ্ছা এবার দেখো আমরা যে সূত্র বললাম, আমাদের বলছে বল তিনটার অনুপাত কত। আমরা যে সূত্র বললাম সেটা হচ্ছে পি ভাগ সাইন, পি এর অপোজিটে কোনটা আছে 120, তাহলে 120 ডিগ্রি। আবার যখন আমরা কিউ নিব, কিউ ভাগ সাইন, কিউ এর অপোজিটে আছে 150, সো 150। আবার যখন আমরা আর নিব তখন নিব সাইন, আর এর অপোজিটে 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা উপরের গুলা যদি নেই পি ইস টু কিউ ইস টু আর, তাহলে হবে নিচের গুলার অনুপাত সাইন 120 ইস টু সাইন 150 ইস টু সাইন 90। সাইন 120 ডিগ্রি এর মান কত, √3/2। সাইন 150 ডিগ্রির মান কত, 1/2। সাইন 90 ডিগ্রির মান কত, 1। এবার দেখো পরে আমরা 2 দিয়ে যদি গুণ করি, এখানে √3 থাকে, এখানে আমাদের 1 থাকে, আর এখানে 2 দিয়ে গুণ হইলে 2 থাকে। √3:1:2 হবে এইটার জন্য आंसर। সো √3:1:2 আমাদের ডি নাম্বার অপশনে আছে। সো এটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক। তাহলে লামির উপপাদ্যে কিন্তু তোমার চিত্র আঁকা শিখতে হবে। সো যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা তত তুমি চিত্র আঁকতে পারবা। এবার আসো পরের প্রশ্নে যাচ্ছি। এখানে আমাকে তিনটা বল দিছে, একটা P1, একটা P2, একটা 8 এবং 8 বলের দুইটা অংশ P1 P2 হলে P1 এর মান কত। এখন দেখো এই যে P1 এর মান আমাদের বের করতে বলছে, এই P1 এর মান বের করব, তাহলে আমরা লিখবো P1 ভাগ হচ্ছে sin, সো P1 বাদে বাকি দুইটা আছে 8 আর P2, এদের মধ্যবর্তী কোণ 30। আর আরেকটা নিব 8 নিউটন। P2 নিয়ে কাজ নাই, কারণ P2 নিলে P1 একটা আননোন, P2 আরেকটা আননোন, সো দুইটা আননোন থেকে কোনো ভ্যালু বের হবে না। সো 8 যখন নিতে হবে হচ্ছে P1 আর P2 এর মধ্যবর্তী কোণ। সো P1 আর P2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি এই টোটালটা, সো 90 + 30, তার মানে হবে 120 ডিগ্রি। তুমি চাইলে 240 ডিগ্রিও ধরতে পারো, অর্থাৎ তুমি চাইলে P1 আর P2 এর মধ্যবর্তী কোণ এই কোণটাও ধরতে পারো, কোনো সমস্যা নাই। বাট 240 থেকে 120 ডিগ্রিটা আমাদের বেশি সহজ হয়, এজন্য আমি 120 ডিগ্রি ধরলাম। তাহলে P1 হবে হচ্ছে 8 × sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি এর মান কত, sin 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ ইনটু sin 120 ডিগ্রি মান ভাগ, তাহলে গুণ করলে উল্টায় দিব, sin 120 ডিগ্রি √3/2, তাহলে লিখবো 2/√3, সো 2/√3, তাহলে থাকে 8 ভাগ √3। সো দেখো এখানে কোথাও নাই, বাট আমি যদি উপরে এবং নিচে √3 দিয়ে গুণ করে দিই তাহলে 8√3 ভাগ হচ্ছে 3, তাহলে আমাদের এটার জন্য आंसर হচ্ছে 8√3 ভাগ হচ্ছে 3। ওকে, সো এবার নেক্সট কোশ্চেন। কোন বিন্দুতে ক্রিয়ারত ABC বল ভারসাম্য সৃষ্টি করেছে, A এবং B এর 90 ডিগ্রি, A এবং B এর 90 ডিগ্রি, B এর C এর মধ্যে 120 ডিগ্রি, B এবং C এর মান কত। তাহলে এইটা আপনারা নিজেরা করবেন by yourself, কারণ এই প্রশ্নটা আর আমাদের আগে একটা প্রশ্ন করলাম, দেখো প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ 90, দ্বিতীয় আর তৃতীয়টার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। आंसर আসলে কত, √3:1:2 না, তাহলে 1:2 হবে এটার জন্য आंसर ডি নাম্বারটা। এই প্রশ্নটা আর হচ্ছে আমাদের এই প্রশ্নটা সেম প্রশ্ন, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম প্রশ্ন, তাহলে আমাদের তোমরা নিজেরা ট্রাই করে ফেলতে পারবা। পরের প্রশ্ন, এবার আসো এটা একটু বোঝার ট্রাই করি। এটা বুঝতে পারলে, এটা যদিও সিকিউ এর, বাট আমরা লামির উপপাদ্যটাকে বোঝার জন্য আমি এই একটা অঙ্ক এখানে রাখছি।
10 কেজি ওজনের একটি ঝুলন্ত বস্তু আছে। সো এই হচ্ছে সাপোজ আমার একটা 10 কেজি ওজনের একটা ঝুলন্ত বস্তু। সো 10 কেজি ওজনের বস্তু ঝুলন্ত যদি হয় তাহলে তার ওজনটা কোন দিয়ে কাজ করে? নিচের দিকে। তাহলে এই দিকে কাজ করতেছে কে? 10 কেজি। এই দিকে কাজ করতেছে 10 কেজি। আচ্ছা, একটি দুটি বল ধর টেনে রাখা হয়েছে, একটা হচ্ছে আনুভূমিক বল আর একটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে। আচ্ছা, তাহলে একটা আনুভূমিক বল আছে, এইটা হচ্ছে আমাদের কত, এইটা ধরলাম হচ্ছে পি বল, আর আরেকটা হচ্ছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে। তাহলে দেখো আরেকটা ধরলাম কিউ। এখন আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কি? এই যে এইটা, এই যে এই 30 ডিগ্রি, নাকি হচ্ছে এইখান দিয়ে 30 ডিগ্রি করে, কোনটা? কারণ এইটাও তো এই আণবিকের সাথে 30 ডিগ্রি কোণ করতেছে। সো কোনটা হবে বলো? অবশ্যই সেকেন্ডটা হবে, এইটা হবে না। কারণ দেখো এই বস্তুটাকে ঝুলায় রাখতে হলে অবশ্যই দুই পাশ থেকে টান দিয়ে ধরতে হবে। এক পাশ থেকে দুইটা বল দিয়ে তুমি ধরে এটাকে কিন্তু ধরে রাখতে পারবে না, জায়গায় রাখতে পারবে না, সামনে রাখতে পারবে না, ঠাস করে নিচে এই পাশে চলে আসবে। সো এই বস্তুটাকে এইখানে যদি ধরে রাখতে চাই অবশ্যই দুই পাশ থেকে, নিচে হোক আর যাই হোক, একটু উঁচাই হোক, সেটা ডাজন্ট ম্যাটার, বাট দুই পাশ থেকে এটাকে ধরে রাখতে হবে। তাহলে এইটা কিন্তু না। এইটা যদি না হয় তাহলে এটা আগে বাদ দিই। হ্যালো, বাদ দিলাম। এবার আসো, এবার ধরলাম এইটা হচ্ছে আমাদের কিউ বল। এখন আমাদের বলছে যে তাহলে আণবিক বলের মান কত? আণবিক বল হচ্ছে পি বল। তাহলে আমরা দেখো যখন পি বলটা নিব, নিচে নিব সাইন পি বাদে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ কত? দেখো এইখানে আমি যদি হিসাব করি তাহলে এইখানে এই কোণটা আছে 30 ডিগ্রি, এই যে আণবিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে পি বাদ দিলাম, কিউ এবং 10 এর মধ্যবর্তী কোণ হবে 90 প্লাস 30 মানে 120। তাহলে সাইন 120 ডিগ্রি ইজুকালটা হবে এটা হচ্ছে এবার আসো 10 নিয়ে কাজ করব আমরা, কিউ নিয়ে কাজ করব না, তাহলে দুইটা আননোন হয়ে যাবে। তাহলে হবে সাইন, এবার এই দুইটা, এটা 30 ডিগ্রি হইলে এটা হবে 150, কারণ দুইটা মিলে তো 180 হয়, একটা সরল রেখা। ওকে, তাহলে এখানে হবে 150 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা পি বলটা বের করে ফেলতে পারবো। এখানে হবে 10 সাইন 120 ডিগ্রি উপরে, সাইন 120 ডিগ্রি মান √3/2, সাইন 150 ডিগ্রি নিচে, 150 ডিগ্রি মান 1/2, তার মানে গুণ করব 2/1 দিয়ে। তাহলে অ্যান্সার হবে 10√3 একক। তাহলে অ্যান্সার হবে এটার জন্য 10√3। সো তাহলে আমাদের এর মাধ্যমে হয়ে গেল আরো একটি টাইপ। সো আমাদের 5টি টাইপ কমপ্লিট। এবার আমরা করব আমাদের পরবর্তীতে সদৃশ সমান্তরাল এবং অসদৃশ সমান্তরাল এবং হচ্ছে খুঁটির অঙ্কগুলো। চলে যাই আমাদের পরবর্তী টাইপে। চলে আসলাম টাইপ নাম্বার 6 এ। এখানে আমাদের বলছে সদৃশ এবং অসদৃশ সমান্তরাল বল। তো এই দুইটা বল সম্পর্কে আগে আমরা একটা ধারণা নিব, একেবারে পুরো একটা সুন্দর একটা ধারণা নিব, তারপর আমরা এইগুলোর অঙ্কগুলো করব। তাহলে দেখো দুইটার ভিতরে কিন্তু একটা কমন কথা আছে, সেটা হচ্ছে সমান্তরাল বল। সো এই দুইটা বলই হচ্ছে সমান্তরাল বল। আচ্ছা, আমরা একটু দুইটাকে একটু আলাদা করে একটু বোঝার ট্রাই করি। সো আমি একটু দাগ দিয়ে নিলাম। সো দেখো একটা বল হচ্ছে সদৃশ আর একটা হচ্ছে অসদৃশ। সো সদৃশ সমান্তরাল বল এবং আরেকটা হচ্ছে অসদৃশ সমান্তরাল বল। অসদৃশ সমান্তরাল বল। সো সদৃশ এবং হচ্ছে অসদৃশ। সদৃশ সমান্তরাল বল যে দুইটা, এইটাও সমান্তরাল বল ওইটাও সমান্তরাল বল, বা সদৃশ যদি হয় দুইটার দিক হইতে হবে একই দিকে, দুইটার দিক একই দিকে। আর অসদৃশ যদি হয় তাহলে দুইটার দিক হবে ভিন্ন দিকে, অর্থাৎ একটা উপরে একটা নিচে। সো এই যে যখন সদৃশ সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী কোণ হয় হচ্ছে 0 ডিগ্রি। আলফা এর মান কত হয়? আলফা এর মান হয় হচ্ছে 0 ডিগ্রি। আর যখন অসদৃশ হয় আলফা এর মান হয় 180 ডিগ্রি। দুইটা সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে আলফা এর মান যেহেতু 0 ডিগ্রি হয়, তার মানে লব্ধিটা সবসময় সর্বোচ্চটাই হয়, সেটা হচ্ছে পি প্লাস কিউ। আর যেহেতু অসদৃশ সমান্তরাল বলে 180 ডিগ্রি, লব্ধিটা সবসময় সর্বনিম্ন যে লব্ধিটা সেটা হয়, অর্থাৎ পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। আচ্ছা, এরপরে এই দুইটা বেসিক কথা বাদে আমরা লব্ধিটা সরাসরি মুখে বলে দিতে পারবো, এটা লব্ধিও মুখে মুখে বলে দিতে পারবো। এই দুইটা বেসিক কথা বাদে আরো যেটা জানা দরকার যে এদের অঙ্ক করার জন্য একটা সূত্র দরকার। সূত্রটা কি চলো একটু দেখি।
তো সূত্র হচ্ছে আমরা এটা বলের ভ্রামক থেকে এটা সূত্রটা বের করতে পারি, বাট বলের ভ্রামক নিয়ে আমাদের এখন বেসিক অত ধারণা দরকার নাই। বলের ভ্রামকটা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসে, বাট আমাদের এই যে আমাদের হচ্ছে অসদৃশ সমান্তরাল বল বা সদৃশ সমান্তরাল বল, এদের জন্য আমাদের একটা সূত্র লাগবে। সেই সূত্রটা আমরা হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম। সাপোজ এই যে দুইটা বল আছে, এই হচ্ছে একটা পি বল, এই হচ্ছে একটা কিউ বল। মনে রাখবো আমরা যে সদৃশ সমান্তরাল বলগুলো পরস্পর লব্ধি হয় তাদের মাঝখানে কোথাও। সো দেখো এই দুইটা একই দিকে যদি যায় তাহলে তাদের লব্ধি হবে এদের মাঝখানে, যে এদের যে সংযোগ রেখার কোন একটা বিন্দুতে এদের লব্ধিটা হবে। সাপোজ ধরলাম আমরা সংযোগ রেখার এই বিন্দুতে তাদের লব্ধিটা হয়েছে, তাহলে এই বিন্দুতে তাদের লব্ধিটা হয়েছে, রাইট? তাহলে এইটাকে আমরা হচ্ছে প্রকাশ করব হচ্ছে আর দিয়ে। কি দিয়ে? আর দিয়ে। অপরদিকে অসদৃশ সমান্তরাল বলে লব্ধিটা হয় বাহিরে। কোনটার বাহিরে? বড় বলটা যে পাশে আছে তার বাইরে হয়। তাহলে এখন দেখো এটা হচ্ছে দুইটা অসদৃশ সমান্তরাল বল। এখানে একটা বল আছে পি, এখানে একটা বল আছে কিউ। তাহলে এই হচ্ছে আমাদের পি বল আর এইখানে কিউ বল। সাপোজ আমাদের এই দুইখানের ভিতরে পি বলটা হচ্ছে বড়, সো ধরলাম আমরা পি বলটা বড়, তাহলে লব্ধিটা হবে এই পি বলের বাইরে এবং পি বলটা যেদিকে যাচ্ছিল ঠিক সেই দিকে। পি বলটা যেদিকে যাচ্ছিল ঠিক সেই দিকে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই সংযোগ রেখাটাকে এইখান থেকে নেই। ওকে, তাহলে এবার এইটা হচ্ছে আমাদের লব্ধি বল। এবার আমরা নামকরণ করি, এটা ধরলাম হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, লব্ধি হয় সি বিন্দুতে। এখানেও এটা এ বিন্দু, এটা বি বিন্দু, লব্ধি হয় সি বিন্দুতে। তাহলে একটা জিনিস মনে রাখবো, বলের ভ্রামক থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে বল ইন্টু এখানে আছে প্রথম বল ইন্টু প্রথম বল হতে, আচ্ছা আমরা আরেকটু এই পাশে দেখি, প্রথম বল হতে লব্ধির দূরত্ব সমান হবে দ্বিতীয় বল ইন্টু দ্বিতীয় বল হতে লব্ধির দূরত্ব। ওকে, এবার দেখো এই একটা লাইন থেকে হচ্ছে আমরা মূলত আমাদের যে বেসিক যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা করতে পারবো। প্রথম বল ইন্টু প্রথম বল হতে লব্ধির দূরত্ব, দ্বিতীয় বল ইন্টু দ্বিতীয় বল থেকে লব্ধির দূরত্ব। সাপোজ মনে করো আমরা এইটার জন্য যদি বলি, তাহলে দেখো এখানে প্রথম বল হচ্ছে পি বল। সো পি ইন্টু পি থেকে লব্ধির দূরত্ব, পি থেকে লব্ধির দূরত্ব কোনটা ভাই? এই যে এটা কত? এসি। সিমিলার হবে কিউ ইন্টু কিউ থেকে লব্ধির দূরত্ব, কিউ থেকে লব্ধির দূরত্ব কোনটা? এটা কত? বিসি। তো সদৃশ সমান্তরাল বলের জন্য এইটা দিয়ে আমরা অঙ্ক করব। আবার এটার ভিতরে আসো, প্রথম বল হচ্ছে পি থেকে লব্ধির দূরত্ব কত? পি থেকে লব্ধির দূরত্ব হচ্ছে এটা কত? এসি। দ্বিতীয় বল হচ্ছে কিউ থেকে লব্ধির দূরত্ব, কিউ থেকে লব্ধির দূরত্ব এই পুরোটা, অর্থাৎ এবি প্লাস এসি এই পুরোটা। তাহলে এই হচ্ছে দুইটা সূত্র। এই দুইটা সূত্র কাজে লাগিয়ে আমরা হচ্ছে সদৃশ সমান্তরাল বল বা অসদৃশ সমান্তরাল বলে অঙ্কগুলো করতে পারবো। সো এই হচ্ছে আমাদের বেসিক পার্থক্য বা বেসিক কথাবার্তা সদৃশ সমান্তরাল এবং অসদৃশ সমান্তরাল বল নিয়ে। সো এবার চলো আমরা অঙ্ক করা শুরু করি, যে এখান থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো কিভাবে করা যায়। সাপোজ আমাদের একটা প্রশ্ন দিছে, 12 এবং 8 নিউটন দুইটা সমান্তরাল বল 10 মিটার লম্বা একটি হালকা দ্বন্দ্বের দুই প্রান্তে কার্যকর, বৃহত্তর বল হতে লব্ধি কত দূরে কাজ করবে সেটা বের করতে বলছে। তাহলে এই দুইটা বল কি? সমান্তরাল বল, রাইট? সো দুইটা সমান্তরাল বল, সদৃশ নাকি অসদৃশ বলে নাই, তাহলে তোমার ধরে নিতে হবে এই দুইটা অবশ্যই সদৃশ বল। আচ্ছা, এরপরে আমাদের যেটা প্রশ্ন, ওকে, সো এবার দেখো এইখানে একটা বল কাজ করতেছে, এইখানে একটা বল কাজ করতেছে, ধরলাম এইটা বড় বল, লব্ধি মনে রাখবা সবসময় বড় বলের কাছে হয়। তাহলে এইটা হচ্ছে 12 নিউটন, এইটা 8 নিউটন, লব্ধি হচ্ছে আমাদের আর। এবার দেখো আমাদের এই টোটালটা কত? 10 মিটার। ধরলাম এইটা হচ্ছে এক্স মিটার, তাহলে এইটা হবে কত? 10 - x মিটার।
তাহলে আমি বলছিলাম যখন আমরা বড় বল নিব, বড় বল থেকে লব্ধির দূরত্ব নিব, যখন ছোট বল নিব, ছোট বল থেকে লব্ধির দূরত্ব নিব। সো এখান থেকে এক্স এর মান বের করলেই কাজ শেষ। তাহলে দেখো আমার এখানে হচ্ছে 12x আর এখানে হচ্ছে 80 মাইনাস 8x। 8x টা এই পাশে আসলে হয়ে যাবে 20x ইজ ইকুয়াল টু 80। সো x এর মান পাবো হচ্ছে 4। সো তাহলে অ্যান্সার হচ্ছে এটার জন্য 4 মিটার। সো অ্যান্সার হচ্ছে 4 মিটার আছে আমাদের বি নাম্বার অপশনে। সহজ। পরের প্রশ্ন, 15 এবং 10 নিউটন দুইটা সদৃশ সমান্তরাল বল 5 মিটার লম্বা একটি হালকা রডের দুই প্রান্তে কার্যকর আছে, বৃহত্তম বল থেকে লব্ধি কত দূরে? পুরো সেম প্রশ্ন। তাহলে দেখো আমরা চিত্র আঁকা ছাড়া একটু ট্রাই করি। 15 থেকে লব্ধি দূরত্ব ধরলাম হচ্ছে x, তাহলে 10 থেকে লব্ধি দূরত্ব হবে 5 মাইনাস x, রাইট? কারণ যেহেতু আমার টোটালটা হচ্ছে 5, তো 15 থেকে যদি x মিটার দূরে হয় তাহলে 10 থেকে অবশ্যই 5 মাইনাস x মিটার দূরে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 15x আর এখানে হচ্ছে আমাদের 50 মাইনাস হচ্ছে 10x। তাহলে আমাদের এই 10x এর পাশে চলে আসবে, হবে 25x ইজ ইকুয়াল টু হচ্ছে 50 বা x ইজ ইকুয়াল টু হবে 2। তাহলে এটার জন্য অ্যান্সার হচ্ছে x এর মান হচ্ছে 2 মিটার। x এর মান হচ্ছে 2 মিটার। ওকে, এবার আসো পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আমাদের বলছে 5 মিটার দীর্ঘ একটি হালকা রডে দুই প্রান্তে 10.5 কেজি এবং 24.5 কেজি ওজনের দুটি বস্তু ঝুলানো আছে। একজন লোক বস্তু দুটির সময় রডটি আনুভূমিক অবস্থায় বহন করতে চাইলে সে রডটির কম ওজন ঝুলানো বস্তু থেকে কত দূরে বহন করবে? ওকে, তাহলে আগেরটা অ্যান্সার ঠিক ছিল। আচ্ছা, সো 5 মিটার দীর্ঘ একটা রড আছে, রডের দুই প্রান্তে 10.5 আর 24.5 কেজি একটা ওজনের বস্তু ঝুলানো আছে। এখন দেখো আমি যদি এই রডটাকে যদি আমি সুন্দর করে ঝুলিয়ে নিতে চাই ভারসাম্যে রেখে, অবশ্যই এই দুইটা ওজনের, এখানে যে দুইটা ওজন আছে এই দুইটা ওজনের যে লব্ধি, সেই লব্ধি বরাবর আমাকে ধরতে হবে। তার মানে আমাকে এখানে বের করতে দিছে মূলত লব্ধিটা কোন জায়গায় আছে। এবং আরো স্পেসিফিক ভাবে যদি আমি বলি, আমাকে বলছে রডটি কম ওজন ঝুলানো বস্তু থেকে, অর্থাৎ 10.5 কেজি থেকে লব্ধিটা কত দূরে আছে সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো আগের প্রশ্নটার মতোই আমরা বের করে ফেলতে পারি। সো এইখানে আমাদের এখানে সাপোজ কম ওজন আর এখানে আছে বেশি ওজন, লব্ধিটা অবশ্যই বেশি ওজনের কাছে থাকবে। তাহলে দেখো এখানে আছে 10.5 কেজি আর এইখানে আছে হচ্ছে আমাদের 24.5 কেজি। তাহলে এইখানে আমরা ধরতে পারি যে এইখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে লব্ধিটা ধরলাম, এইটা হচ্ছে x। এখন টোটালটা কত? 5 মিটার, তাহলে এইটা হবে 5 মাইনাস x। আমরা যেটা থেকে দূরত্ব বের করতে দিবে আমরা ওইটা থেকে x দূরত্ব ধরবো সব সময়। তাহলে দেখো আমরা 10.5 থেকে লব্ধির দূরত্ব x আর 24.5 থেকে লব্ধির দূরত্ব হচ্ছে 10 না 5 মাইনাস x। তাহলে এটা হবে 5 মাইনাস x। ওকে, তাহলে আমাদের এইখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10.5 ইন্টু x ইজ ইকুয়াল টু 24.5 ইন্টু 5 মাইনাস 24.5 ইন্টু x। তাহলে দেখো এই জিনিসটা যখন এই পাশে চলে আসবে এটার সাথে যোগ হবে, 24 আর 10 মিলে হবে 34 আর 0.5 মিলে 35। সো এইখান থেকে আসতেছে 35x আর এখানে থাকতেছে 24.5 ইন্টু 5। তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু পাবো 24.5 ইন্টু 5 আর এইখানে থাকবো 35। সো এইটা দিয়ে এটা কাটলে হয় 7 আর এটা দিয়ে এটা কাটলে হয় 3। তাহলে অ্যান্সার হবে 3 মিটার। দেখি তো আমরা 3 হয় কিনা। আমরা 3×21 না 3.5 হয়, সরি 3.5 হবে, কারণ 21 হইলে 3×21 আর আরো 7 অর্ধেক আরো 3.5 আছে, তাহলে হবে 3.5। সো তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা। সো 3.5 মিটার সি নাম্বারের উত্তর হয়ে গেছে। এবার আসো পরের প্রশ্ন। দুটি সদৃশ সমান্তরাল বল আর এবং এস এর ক্রিয়ারেখার অবস্থান পরিবর্তন করলে এদের লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান পরিবর্তন হয় না, এই ক্ষেত্রে কোনটি সত্য? তাহলে দেখো
আমাদের দুইটা সদৃশ সমান্তরাল বল আছে। সো কি করছে, অবস্থান পরিবর্তন করছি, কিন্তু ক্রিয়া রেখার অবস্থান পরিবর্তন হয় না। নরমালি দেখো আমাদের এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, সো এখানে একটা বল। নরমাল কথা হচ্ছে দেখো, এখানে পি বল, এখানে কিউ বল, এখানে কিউ বল, এখানে পি বল। এখন পি বলটা যদি বড় হয় তাহলে অবশ্যই লব্ধিটা এইখানে থাকবে। পি বল যেহেতু বড়, লব্ধিটা এখানে থাকবে। তাহলে দেখো আমাদের বলটা ছিল এইখানে, অর্থাৎ আমি যদি তুলনা করি এইখানে, এবার এইটার কি একটা সরণ ঘুরছে না এই পর্যন্ত, ঠিক আছে, সরণ ঘুরছে। কিন্তু দেখো এইখানে বসে কোনো সরণ ঘটে নাই। তাহলে একটা কেস আছে, সেটা হচ্ছে যদি এই লব্ধিটা মধ্যবিন্দুতে হইতো, যদি এই লব্ধিটা মধ্যবিন্দুতে হইতো, তখনই কেবলমাত্র আমাদের কি হইতো না, আমাদের লব্ধির কোনো সরণ হইতো না। আর মধ্যবিন্দুতে কখন হবে, যখন অবশ্যই আমাদের বল দুইটা সমান, তখনই কি আমার এই মধ্যবিন্দুতে হবে, তখন কি এই মধ্যবিন্দুতে হবে, তাহলে বল দুইটা হইতে হবে সমান, তাহলে লব্ধি হবে মধ্যবিন্দুতে। বল দুইটা হইতে হবে সমান, তাহলে হবে মধ্যবিন্দুতে লব্ধি হবে। এখন আমাকে বল দুইটা বলছে, বল দুইটা আর এবং এস, তার মানে অবশ্যই এখানে আর এবং এস এর মান সমান। আর এবং এস এর মান সমান হইলে আমরা এখানে আর বাই এস ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। তাহলে আমাদের এই প্রশ্নটার জন্য উত্তর হবে আর বাই এস ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। সো এর পরের প্রশ্ন, দুইটি বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি 12 ডাইন, তাদের একটি হতে 3 সেন্টিমিটার এবং অপরটি হতে 4 সেন্টিমিটার দূরে ক্রিয়া করলে বল দ্বয়ের মান কত সেটা আমাদের বের করতে বলছে। ওকে ফাইন। সো আমরা যদি বল দ্বয়ের মান বের করতে চাই, তাহলে আগে আমরা সুন্দর করে চিত্রটা আঁকি। তাহলে দেখো লব্ধি হচ্ছে কত, 12 ডাইন, তাহলে লব্ধি হচ্ছে এখানে কাজ করবে, আর লব্ধি অবশ্যই বড় বলটার পাশে কাজ করবে, আর এইখানে আমাদের ছোট বলটা থাকবে এইখানে। এখন এইটা যদি 12 ডাইন হয়, এইটা যদি পি হয়, তাহলে এইটা হবে 12 মাইনাস পি, রাইট? 12 মাইনাস পি, কিউ এর মানটা হবে 12 মাইনাস পি। এখন দেখো আমাদের বলছে তাদের একটি হতে 3 সেন্টিমিটার, আরেকটা থেকে 4 সেন্টিমিটার, মানে এইটা থেকে 3 সেন্টিমিটার কোনটা থেকে, অবশ্যই যেটা কাছে সেটা থেকে। আচ্ছা তাহলে এখানে যেহেতু একটা থেকে 3 আর একটা থেকে 4, তাহলে যদি আমি সুন্দর চিত্র আঁকতে চাই তাহলে অবশ্যই এটা একটু দূরে নিতে হবে, এটা বেশি কাছে নিয়ে নিছি। ওকে, তাহলে আমরা এইটারে একটু দূরে নেই, এইখানে হবে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে আমাদের পি বলটা হবে। তাহলে দেখো লব্ধি একটা থেকে 3 সেন্টিমিটার দূরে, আরেকটা থেকে 4, মানে এইখানে 1 মিলে টোটাল হচ্ছে এত। তাহলে এবার আমরা যদি সূত্র বের করতে চাই, আমাদের লব্ধি সূত্র মানে অসদৃশ সমান্তরালের সূত্র অনুসারে যখন পি বল নিব, পি থেকে লব্ধির দূরত্ব নিব, পি থেকে লব্ধির দূরত্ব কত, 12। আর যখন কিউ বল নিব, কিউ মানে কত, 12 মাইনাস পি। সরি আমি এখানে একটা ভুল করছি, লব্ধির মান লিখে দিচ্ছি। দেখো আবার বলি, যখন আমরা পি বল নিব, পি থেকে লব্ধির দূরত্ব নিব 3, আর যখন আমরা কিউ বল নিব অর্থাৎ 12 মাইনাস পি নিব, তখন এইটা থেকে লব্ধির দূরত্ব নিব, যেটা কেন হচ্ছে 4। আচ্ছা তাহলে এবার দেখো চিত্র প্রয়োজনও নাই অত। তাহলে এবার বাকি অংশ, এইখানে হচ্ছে 3p ইজ ইকুয়াল টু হচ্ছে 12, এখানে হচ্ছে 4p, ঠিক আছে। আর এখানে 12 গুণ 4 আছে, মানে 48 হয়, 12 গুণ 4 মিলে 48, 48। এবার এইটা এই পাশে আসলে যোগ হয়ে যাবে, সো 7p ইজ ইকুয়াল টু হচ্ছে 48 হয়। তার মানে পি এর ভ্যালু আমরা এখান থেকে পাবো 4 12 48, রাইট? ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 48 ভাগ হচ্ছে 7, এটাই হচ্ছে অ্যান্সার। 48 ভাগ 7, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। দেখো আরেকবার বলি, দুইটা বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি 12 ডাইন, তাদের একটি হচ্ছে 3 সেন্টিমিটার দূরে, ধরলাম পি থেকে 3 সেন্টিমিটার দূরে, আর অপরটি হতে 4 সেন্টিমিটার দূরে, ধরলাম ওইটা থেকে 4 সেন্টিমিটার, মানে 3 যোগ 1, 4 সেন্টিমিটার দূরে। বল দ্বয়ের মান বের করতে বলছে। একটা হচ্ছে 48/7, আর আরেকটা বল যেটা হবে সেটা হবে কিউ ইজ ইকুয়াল টু 12 মাইনাস এই যে 48/7 করলে এখান থেকে যত হয় তত। আমরা যদি বলি ক্যালকুলেশনটা করি, তাহলে এখানে হচ্ছে 12 মাইনাস 48/7, 36/7 হবে।
তাহলে এখান থেকে পাবো 36/7। সো এইটা হচ্ছে আমাদের আরো একটা অ্যান্সার, দুইটা অ্যান্সার এই প্রশ্নের জন্য। সো এবার আমরা চলে আসলাম আমাদের সর্বশেষ টাইপে, এবং সেটা হচ্ছে কাঁধের উপর চাপ বা খুঁটি সংক্রান্ত অঙ্ক। সো আমাদের একটা প্রশ্ন খ মার্কের জন্য দিতেই পারে, সেটা হচ্ছে কাঁধের উপর চাপের পরিমাণটা কত। সো কাঁধের উপর চাপের পরিমাণটা এখানে সূত্রটা লেখা আছে, এই সূত্রটা তোমাদের অবশ্যই মুখস্থ থাকবে, একেবারে পুরো ঠোঁটস্থ। বাট এই সূত্রটা কিভাবে আসলো চলো আমরা একটু দেখে আসি, ঠিক আছে? সো মনে করো একটা বোঝা তুমি বহন করছো, বা আমরা ফেরিওয়ালাকে আমরা বিভিন্ন ধরনের বোঝা বহন করতে দেখি, তাই না? সো এই বোঝা বহন করে কিভাবে? এইভাবে ধরে, এইভাবে কাঁধের উপর রাখে, এই বোঝা লাঠির শেষ প্রান্তে হাড়ি পাতিল বা যে বোঝাগুলো সেগুলো থাকে। তো এটা এইভাবে পড়ে যেতে চায়, এই জন্য হাত দিয়ে আবার সামনের দিকে চাপ দিয়ে ধরা হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে এই হচ্ছে আমার একটা লাঠি, এই হচ্ছে আমার একটা লাঠি, ধরো লাঠিটা, এই হচ্ছে মনে করো আমার একটা লাঠি, এই একটা লাঠি। এবার এই লাঠিটার আমাদের পেছনে থাকে হচ্ছে আমাদের বস্তুটা ঝুলানো। সো পেছনে এইখানে আমাদের বস্তুটা ঝুলানো থাকে। তো এখানে হচ্ছে আমাদের থাকে কি একটা বস্তু বা বোঝা থাকে, যে বোঝাটার ওজন হইতে পারে মনে করো ডাব্লু। এবং এইটা যেন উল্টে না যায়, এই জন্য আমি হাত দিয়ে প্রেসার দিয়ে এইখানে চাপ দিয়ে ধরি। সো এইখানে আমার থাকে হচ্ছে হাতের চাপ, ঠিক আছে? এখানে হচ্ছে হাতের চাপ থাকে। সো এই হাতের চাপটা ধরলাম হচ্ছে আমরা পি, এবং এই দুইটার যে লব্ধিটা সেটা আমার কাঁধের উপর ব্যালেন্স হয়, আমার কাঁধটা থাকে হচ্ছে তাদের লব্ধি হিসেবে। কাঁধের উপর চাপটা কত পড়বে? এই দুইটার লব্ধির সমান, যেমন হচ্ছে এই কাঁধের উপর চাপ, এটা হচ্ছে কাঁধের উপর মোট চাপ বা চাপ, এবার হবে এই দুইটার যোগফলের সমান, রাইট? এবার আমরা ধরলাম কাঁধ হতে আমার হাতের দূরত্ব, তার মানে বুঝতে পারতেছো এটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে আমার কাঁধ, এইটা হচ্ছে যেখানে বোঝাটা আমার আছে, ঠিক আছে? ঠিক আছে, এখানে আছে বোঝাটা আছে। সো এটা হচ্ছে বোঝার ওজন। ওকে, তাহলে আমরা ধরলাম কাঁধ হতে হাতের যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে এ, আর কাঁধ হতে বোঝার যে দূরত্ব সেটা হচ্ছে এক্স। এখন দেখো আমরা যদি কাঁধের উপর মোট চাপের কথা বলি, সেটা আগে পরে। কাঁধের উপর মোট চাপ যদি আমরা হিসাব করি, কাঁধের উপর মোট চাপ যদি আমরা হিসাব করি, তাহলে সেটা দাঁড়াবে ডাব্লু প্লাস পি। এখন ডাব্লু আমি তো ওজনটা জানি যে এত কেজি ওজনের বস্তু আমি বহন করতেছি, হাত দিয়ে যে চাপটা দিচ্ছি এটা কি আমি মেপে চাপ দিচ্ছি? মেপে চাপ দিচ্ছি না। তাহলে এই পি এর মানটা আমার বের করে এখানে অ্যাড করতে হবে। এখন সদৃশ সমান্তরাল বলের সূত্র অনুসারে, যেহেতু এইটা একটা বল, এইটা একটা বল, এবং এইটা হচ্ছে তাদের লব্ধি, তাহলে আমরা জানি যখন আমরা পি বলটা নিব, পি থেকে এইটা দূরত্ব নিব, পি থেকে এটা দূরত্ব কত? এ ইকুয়াল টু, যখন আমরা ডাব্লু বলটা নিব, ডাব্লু থেকে এটা দূরত্ব নিব কত? এক্স। আচ্ছা আমরা একটু দেখি, আমরা উল্টা লিখব, কাঁধ হতে বোঝার দূরত্বকে এ ধরা হয়। সো আমরা উল্টা ধরছি, আমরা একটু এটাকে একটু উল্টা ধরে ফেলছি। সো আমরা একটু ঠিক করে নিই, কাঁধ হতে, তুমি চাইলে তোমার মতো, তুমি বেসিক বুঝলে হচ্ছে, কাঁধ হতে বোঝার দূরত্বকে এ আর কাঁধ হতে হাতের দূরত্বকে এক্স ধরা হয়। এবার দেখো, তাহলে আমি যখন পি নিব, পি থেকে লব্ধির দূরত্ব এক্স, আর যখন আমি ডাব্লু নিব, ডাব্লু থেকে লব্ধির দূরত্ব এ, তাহলে এখান থেকে পি এর মান আমরা পাবো ডাব্লু এ বাই এক্স, যেটা কিনা এখানে বসাই দিতে পারি ডাব্লু এ বাই এক্স। সো ডাব্লু কমন নিলে আমরা এখানে পাবো 1 প্লাস এ বাই হচ্ছে এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঁধের উপর মোট চাপের পরিমাণ। সো কাঁধের উপর মোট পরিমাণ ডাব্লু প্লাস 1, ডাব্লু ইন্টু 1 প্লাস উপরে হচ্ছে এ মানে কোনটা? বোঝার দূরত্ব, আর নিচে হচ্ছে এক্স, এক্স মানে কোনটা? হাতের দূরত্ব, ঠিক আছে? আগে বোঝা পরে হাত, আগে বোঝা দেওয়া হয় পরে হাত দিয়ে ধরা হয়, তাহলে উপরে বোঝা নিচে এক্স। সো এটা এখানে বলা হয়েছে কাঁধ হতে বোঝার দূরত্ব এ, কাঁধ হতে হাতের দূরত্ব এক্স হলে কাঁধের উপর মোট চাপ হবে ডাব্লু ইন্টু 1 প্লাস এ বাই এক্স। চলো এবার আমরা অঙ্ক করি, এটা খুবই কমন। সো এটা অ্যান্সার 2 ফিট। সো তোমরা নিঃসন্দেহে এটা মুখস্থ করতে পারো, এটা সরাসরি আসে, চেঞ্জ করে না, বা তারপর শিখতে হবে অঙ্কটা। একজন লোক তার কাঁধে অনুভূমিকভাবে 6 ফিট দীর্ঘ একটি লাঠির প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লু ওজনের একটি বস্তুকে বহন করছে। কাঁধের উপর চাপের পরিমাপ
বস্তুটির ওজনে 3 গুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব কত? কাঁধ হতে হাতের দূরত্ব কত সেটা বের করতে বলছে। সো কাঁধ হতে হাতের দূরত্ব মানে কত? x, এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, এবার দেখো আমরা শর্টকাটটা দিয়ে করতে পারি, বাট আমরা বেসিক জিনিসটা বুঝি। সো এখানে এটা হচ্ছে আমাদের একটা লাঠি, সো এখানে আছে আমাদের বোঝা, এখানে হাতের দূরত্ব, এটা হচ্ছে কাঁধ। এখন দেখো আমাদেরকে বলছে, আমরা ধরলাম যে একজন লোক তার কাঁধে আনুভূমিকভাবে স্থাপিত 6 ফুট দীর্ঘ একটি লাঠির এক প্রান্তে রেখে অপর প্রান্তে ডাব্লু ওজনের একটা বস্তুকে বহন করছে। সো এইখানে হচ্ছে ডাব্লু ওজনের বস্তু। কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুর ওজনের 3 গুণ, তার মানে এইখানে 3W পরিমাণ চাপ আসছে। কারণ এইখানে কত হবে? অবশ্যই 2W হবে। কারণ হচ্ছে আমরা এই দুইটার যোগফল কি এটা না, এটা কিন্তু তোমার নিজে থেকে বের করতে হবে, এটা যে 2W। আমাকে বলছে কাঁধ হতে হাতের দূরত্ব কত। সো কাঁধ হতে হাতের দূরত্ব আমরা x দিয়ে প্রকাশ করি, আর এইটা হচ্ছে 6 মাইনাস x হবে, যেহেতু টোটালটা হচ্ছে কত? 6। তাহলে এবার দেখো আমরা যখন 2W নিব তখন আমরা এটা থেকে লব্ধির দূরত্ব x নিব, আর যখন w নিব তখন হচ্ছে আমরা এটা থেকে লব্ধির দূরত্ব 6 মাইনাস x নিব। তাহলে এবার দেখো এখান থেকে দুই পাশে w বাদ 2x is equal to 6 minus x, এই x টা এই পাশে আসলে 2x plus x is equal to 6, তার মানে thrice x is equal to হচ্ছে 6, তাহলে x is equal to হবে 2, তাহলে এটা হবে 2 ফিট। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এই প্রশ্নটার উত্তর। তাহলে অ্যান্সার হবে 2 ফিট। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর। সো খুবই কমন মোস্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন, একটি লোক এক প্রান্তে বাঁধা একটি বোঝা কাঁধে বহন করছে। বোঝাটির ওজন W এবং লোকটি কাঁধ হতে বোঝাটির ও লোকটির হাতের দূরত্ব যথাক্রমে 1 মিটার এবং 0.5 মিটার। লোকটি কাঁধের উপর মোট চাপ কত? সো কাঁধের উপর মোট চাপ আমরা সরাসরি বের করব। সূত্র কি? সূত্র হচ্ছে W ইন্টু 1 প্লাস A বাই x। এবার আসো, সো W, এখন দেখো W এর মান কি কিছু দেওয়া আছে? W এর মান W, ওকে ফাইন, নো প্রবলেম। 1 প্লাস, এবার দেখো লোকটির কাঁধ হতে বোঝাটির ওজন আর বোঝাটির দূরত্ব আর হাতের দূরত্ব হচ্ছে 1 আর 0.5। উপরে যেটা থাকে এটা হচ্ছে বোঝার দূরত্ব। সো বোঝার দূরত্ব কত? 1, আর হাতের দূরত্ব কত? 0.5। তাহলে উপরে 1 আর নিচে হচ্ছে 0.5। এই জিনিসটা উল্টায়ও দিতে পারে, সো সাবধান। উপরে বোঝার দূরত্ব, নিচে হাতের দূরত্ব। তাহলে দেখো এখানে হচ্ছে W ইন্টু 1 প্লাস 2 হচ্ছে 3W। তার অ্যান্সার হচ্ছে হবে 3W। ঠিক আছে, সো হয়ে গেল আমাদের আরো একটি প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন কি বলছে? 12 মিটার লম্বা একটি ভারী দণ্ডের এক প্রান্তে 9 কেজি ওজন ঝুলানো আছে। উক্ত প্রান্ত হতে 5.2 মিটার দূরে যদি একটি খুঁটির ভূমির সমান্তরালে অবস্থান করে, তবে দণ্ডটির ওজন কত হবে সেটা বের করতে বলছে। চলো আমরা আবার ভালো করে পড়া ট্রাই করি। তাহলে আমাদের এখানে কি কি আছে? আমাদের 12 মিটার লম্বা একটা ভারী দণ্ড আছে। এই হচ্ছে 12 মিটার লম্বা একটা ভারী দণ্ড। এই দণ্ডের এক প্রান্তে 9 কেজি ওজন ঝুলানো আছে। সো এই দণ্ডের এই প্রান্তে আছে 9 কেজি ওজন ঝুলানো। সো এখানে আছে আমাদের 9 কেজি ওজন ঝুলানো। উক্ত প্রান্ত হতে 5.2 মিটার দূরে একটি খুঁটির উপরে এটা অবস্থান করতেছে। সো এইটা টোটালটা 12, তাহলে এর অর্ধেক হচ্ছে কত? 6। এই যে দেখো এতটুকু হচ্ছে আমাদের কি 6 মিটার, রাইট? আচ্ছা, এবার এই প্রান্ত থেকে 5.2 মিটার, তাহলে ধরলাম এইটা হচ্ছে 5.2 মিটার। এই 5.2 মিটারের এখানে একটা খুঁটি আছে, এই খুঁটির উপরে এই জিনিসটা অবস্থান করতেছে। তাহলে এইটা যদি 5.2 মিটার হয়, তাহলে এইটা হবে 0.8 মিটার। এবার দেখো এইখানে টোটাল দুইটা ওজন আছে। একটা হচ্ছে একটা বস্তু ঝুলানো 9 কেজি, আর আরেকটা হচ্ছে এই যে এই দ্বন্দ্বটার ওজন। এই দ্বন্দ্বটার ওজন হচ্ছে কাজ করবে ঠিক মধ্যবিন্দুতে, এই যে এইখানে। সো আমি যদি একটা স্পেসিফিক বলি যে এইখানে থাকবে হচ্ছে ইয়ের ওজন, ওই যে দ্বন্দ্বের ওজন, আর এইখানে থাকবে হচ্ছে আমাদের যে বস্তুটা আছে সেই বস্তুটার ওজন। তাহলে দেখো এইটার ওজন ধরলাম হচ্ছে W। তাহলে এবার আসো, তাহলে এবার এই পাশে তাকানোর কোনো দরকার নাই। টোটালটা 12, তাহলে অর্ধেক 6। তাহলে এতটুক অংশের তুমি যদি দেখো, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এই বরাবর এইটাই হচ্ছে কি ধরে রাখছে, তাহলে এইটাই হচ্ছে লব্ধি কাজ করতেছে।
তাহলে এখন যখন আমরা ডাব্লু নিব তখন ডাব্লু ইন্টু 0.8 লব্ধি দূরত্ব, আর যখন আমরা 9 নিব 9 ইন্টু 5.2 লব্ধি দূরত্ব। তাহলে এখান থেকে আমরা ডাব্লু এর মানটা পেয়ে যাব হচ্ছে 9 ইন্টু 5.2 ভাগ হচ্ছে 0.8, এখান থেকে যত আসবে সেটাই। তাহলে আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সার হচ্ছে 9 ইন্টু 5.2, 9 ইন্টু 5.2 ভাগ হচ্ছে 0.8। তাহলে এখান থেকে আমরা পাবো 58.5, যেটা কিনা উত্তর নাই। তো এই প্রশ্নটার উত্তর নাই। সো অ্যান্সার হবে 58.5 কেজি। সো আই হোপ আমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছি। ওকে, সো এরকম অঙ্কগুলো এমসিকিউতে দিয়েই দিতে পারে, কোনো প্রেশার নাই, আই হোপ আমরা পারবো। সো ডান। এরপরে আমাদের এমসিকিউ সলভিং আছে। দেখো এই পরে যে প্রশ্নগুলো এগুলো তোমরা পারবা। দেখো দুইটা বল আছে, লম্বভাবে কাজ করছে, এটা অন্য একটা বোর্ডেও আসছিল 2023 সালে, সেটা কিন্তু আমরা সলভ করে আসছি। তারপরে এইখানে কোন বিন্দুতে 4 নিউটন ও 3 নিউটন পরস্পর 30 ডিগ্রি কোণে কাজ করে, লব্ধি কত হবে? তাহলে সরাসরি আমাদের যে লব্ধি সূত্র সেটা করলে হয়ে যাবে। সো এখানে যে প্রশ্নগুলো আসছে সিলেট বোর্ডে 5 2 1 কাজ করে ক্ষুদ্রতম বল দ্বয়ের, ক্ষুদ্র বল কোন দুইটা? এই যে 2 আর 1। তাহলে এটাকে কি ধরবো? আমরা লব্ধি ধরবো, আর ধরবো। তারপরে ওই যে 4 নাম্বার টাইপ দিয়ে আমরা করে ফেলবো। সো তাহলে এই বাকি অঙ্কগুলো আছে, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করলেই পেরে যাবা। সো আই হোপ আমাদের স্থিতিবিদ্যার এমসিকিউ নিয়ে অতটা ঝামেলা হবে না। এই 7টা টাইপের বেসিক যে কথাগুলো আমরা এই ক্লাসে জানলাম, সো এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে মাথায় রাখতে পারো, আই হোপ স্থিতিবিদ্যার এমসিকিউ থেকে খুব কম আসলেও যে কয়টাই আসে তোমরা খুব সুন্দর করে উত্তর দিয়ে আসতে পারবা। সো আই হোপ তোমরা সবাই এই ক্লাসটি এনজয় করেছো, এবং এর মাধ্যমে আমাদের শিওর শর্ট সিজন 2 এর ম্যাথ লেকচার নাম্বার 11 কমপ্লিট হয়ে গেল। সো তোমাদের সাথে দেখা হবে লেকচার নাম্বার 12-এ, এবং সেখানে আমরা দেখবো স্থিতিবিদ্যার সিকিউ, এবং তার মাধ্যমে আমাদের আরো একটি অধ্যায় শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটি এ পর্যন্ত করার জন্য। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, অর্থাৎ স্থিতিবিদ্যার লেকচার নাম্বার 2-তে।